ওয়েলকাম টু অল অফ ইউ। আজকের আমাদের আলোচনার বিষয় সিটিজেনশিপ, নাগরিকতা, যেটা আর্টিকেল 5 to 11 পর্যন্ত আছে। বাংলা যেগুলো ধারা বলি, অর্থাৎ ধারা 5 থেকে 11 পর্যন্ত আমাদের সংবিধান বা যেটা আমরা কনস্টিটিউশন বলি, আর্টিকেল 5 to 11 পর্যন্ত আলোচনা করা হয়েছে সিটিজেনশিপ, যাকে বলি নাগরিকতা, এই বিষয়ে। আর এটা পার্ট 2 এর মধ্যে পড়ছে। এবার পার্ট 2 কী জিনিস, আর্টিকেল কী জিনিস, আমি এটাকে আলোচনা করেছি। তবুও বলছি যে পুরো কনস্টিটিউশনকে আমরা কী করেছি, কয়েকটা পার্টে ডিভাইড করেছি, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, হয়ে টোটাল 22টা পার্ট আছে। তো পার্ট 1-এ কী বিষয়ে ডিসকাস করা হয়েছে, পার্ট 2-এ কী আছে, পার্ট 3-তে কী আছে, সেটা তো আমরা একসাথে পড়বো। আমরা পার্ট 1-এ পড়েছি যে ইউনিয়ন অফ ইটস টেরিটরি এর আলোচনা করা হয়েছে। 1 থেকে 4 নম্বর আর্টিকেলে যা যা বিষয় আছে সেটা হলো আমাদের ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ দেশে যে ভূখণ্ডগত এলাকা, আমাদের দেশে যে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলো আছে, তার যে টোটাল যে এরিয়া আছে সেই এরিয়ার বিষয়ে ডিসকাস করা হয়েছে আর্টিকেল 1 to 4 পর্যন্ত। তো যেটা পার্ট 1-এর মধ্যে রেখেছি। পার্ট 2 এর মধ্যে কী আলোচনা করা হয়েছে, পার্ট 2 এর মধ্যে আর্টিকেল 5 to 11 পর্যন্ত আছে। আর 5 to 11 পর্যন্ত যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো সিটিজেনশিপ। এখন 5, 6, 7, 8, 9, 10, 11 এই যে আর্টিকেলগুলো আছে, পুরোটাই সিটিজেনশিপ ব্যাপারে আলোচনা করা হয়েছে। কোশ্চেন পরীক্ষা যেটা আসে সেটা হলো যে কনস্টিটিউশনের কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত সিটিজেনশিপ ব্যাপারে আলোচনা করা হয়েছে। তোরে 5 থেকে 11 বা পার্টও দিয়ে দেয় যে কোন পার্টে সিটিজেনশিপ ব্যাপারে আলোচনা করা হয়েছে। তো পার্ট 2 সিম্পল, পার্ট 2-তে আলোচনা করেছে। পার্ট 1-এ কী ছিল, ইউনিয়ন অফ ইটস টেরিটরি। পার্ট 2-তে হলো হচ্ছে সিটিজেনশিপ। এবার পার্ট 1-এ আমরা যেটা পড়লাম সেটা 1 to 4 ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সিটিজেনশিপ পড়লাম 5 to 11। ক্লিয়ার? এবার চলে আসি মিনিং, অর্থাৎ সিটিজেনশিপ মানে কি এটা পড়বো। আর সিগনিফিকেন্স, কনস্টিটিউশনাল প্রভিশনস, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, একুইজিশন অফ সিটিজেনশিপ, লস অফ সিটিজেনশিপ, ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। তো অ্যাট ফার্স্ট পড়বো আমরা হচ্ছে মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স, অর্থাৎ সিটিজেনশিপ মানে কি, নাগরিকতা মানে কি এবং এর তাৎপর্য। তো সিটিজেনশিপ মিনিং পড়তে গেলে আমরা প্রথমেই পড়বো যে আমাদের দেশে যে মানুষরা বাস করে, তো দু ধরনের মানুষ বাস করে, 2 টাইপস অফ পিপল আমাদের দেশে আছে, সিটিজেন অ্যান্ড অ্যালায়েন্স। সিটিজেন কারা, যারা আমাদের দেশে সিভিল এবং পলিটিক্যাল রাইটসকে এনজয় করে। পলিটিক্যাল রাইটস বলতে যারা ভোট দিতে পারে এবং কন্টেস্টে দাঁড়াতে পারে। শুধুমাত্র ইন্ডিয়ানরাই ভোট দিতে পারে এবং কন্টেস্টে দাঁড়াতে পারে। আর সিভিল রাইটস বলতে যে যে সমস্ত রাইট আমাদের কাছে আছে, বিশেষ করে কি বলবো, চাকরি করার অধিকার, ধর্ম পালন করার অধিকার, রাইট টু লাইফ আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, যতগুলো আছে, জমি কেনা বেচা, মানে যাবতীয় রাইট আমাদের কাছে আছে, একমাত্র সিটিজেনরা এনজয় করতে পারবে। তবে এ নয় যে যারা ফরেনার তারা পারবে না, কিছু কিছু রাইট রেস্ট্রিকশন আছে ওদের কাছে। তো এলাইন কারা, যারা বিদেশি, কিছু মানুষ এখানে ব্যবসার উদ্দেশ্যে বা কোনো কারণবশত হয়তো ইন্ডিয়াতে আছে, তো তাদেরকে আমরা এলাইন বলছি। আর এলাইন দু রকমের হয়, এনিমি কান্ট্রি থেকে এবং ফ্রেন্ডলি কান্ট্রি থেকে। বন্ধুত্বপূর্ণ দেশ থেকে কোনো মানুষ আমাদের কান্ট্রিতে থাকতে পারে, অথবা শত্রু দেশ থেকে আমাদের কান্ট্রিতে থাকতে পারে। যেমন আচ্ছা, শত্রু দেশ কাকে বলছি সেটাকে বলি। সেটা হলো যে আমাদের দেশের সঙ্গে যে দেশের অন্ততপক্ষে একবার যুদ্ধ হয়েছে সেটা আমাদের শত্রু দেশ, অর্থাৎ পাকিস্তান আর চায়না। যুদ্ধ তো হয়েছে আমরা জানি, তো সেই জন্যে পাকিস্তান আর চায়না আমাদের কাছে কি শত্রু দেশ। এই পাকিস্তান বা চায়না থেকে কোনো মানুষ যদি ইন্ডিয়াতে আসে, তো তাকে আমরা কী বলবো, অ্যালায়েন্স বলবো। এনিমি কান্ট্রি থেকে যে পিপলটা ডিসাইড করছে অ্যালায়েন্স। এখন আমি কেন এই ফ্রেন্ডলি এবং এনিমির উপরে ফোকাস করছি, দেখতে পাচ্ছেন, এনিমি অ্যালায়েন্স ডু নট এনজয় প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। অর্থাৎ যদি কোনো শত্রু দেশ থেকে কোনো মানুষ আমাদের ইন্ডিয়াতে ডিসাইড করে থাকে, তো আর্টিকেল 22-তে যে আমাদের কাছে রাইট আছে, প্রত্যেকটা মানুষের কাছে, আমরা সিটিজেন, দেশের নাগরিক, আমাদের কাছে যে রাইটগুলো আছে সেই রাইট পাবে না। কারা পাবে না, যারা এনিমি অ্যালায়েন্স, অর্থাৎ শত্রু কোনো দেশ থেকে মানুষ যদি আমাদের ইন্ডিয়াতে আসে, তারা যে রাইট পাবে না সেটা আর্টিকেল 22। কিন্তু যদি বন্ধুত্বপূর্ণ দেশ হয় তাহলে তারা এই রাইটটা পাবে। এখন বন্ধুত্বপূর্ণ দেশ কোনটা, যার সঙ্গে যুদ্ধ হয়নি, যেমন আফগানিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, ফ্রান্স আছে, আমেরিকা আছে, বুঝতে পারছেন। এবার আর্টিকেল 22 কী বিষয়ে ডিসকাস করা হয়েছে, কোশ্চেন আসতে পারে। আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস পড়বো সব জানবো আস্তে আস্তে। তো আর্টিকেল 22-তে বলেছে রাইট এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, অর্থাৎ প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। যদি কোনো মানুষকে অ্যারেস্ট করে
এবং কোনো মানুষকে ডিটেনশন করে, তাকে কি করতে পারে, তাকে গভর্নমেন্ট প্রোটেকশন দেবে। তো এই যে প্রোটেকশনের রাইট, সেটা আর্টিকেল 22-তে আমাদের আছে, সিটিজেনদের আছে। ইভেন যারা ফ্রেন্ডলি অ্যালায়েন্স, কোনো বন্ধুত্বপূর্ণ দেশ থেকে আমাদের দেশে কোনো মানুষ বাস করছে এসে, তো তাদেরকে বলবো আমরা কি ফ্রেন্ডলি অ্যালায়েন্স, তারা আর্টিকেল 22 হিসাবে কী পাবে, প্রোটেকশন পাবে। কিন্তু এনিমি কান্ট্রি তারা প্রোটেকশন পাবে না। তো এই আর্টিকেল 22 কিন্তু মারাত্মক একটা আর্টিকেল। আমরা সাধারণত কী করেছি, বেশিরভাগ স্টুডেন্ট যেটা করি সেটা হলো যে আর্টিকেল 22-তে কী আছে, তো অনেকে বলবে এটা প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, কিন্তু কোশ্চেন এমনভাবে দিয়ে দিয়েছে যে আর্টিকেল 22-তে যে প্রোটেকশন এগেনস্ট রাইট আছে সেটা কোন কান্ট্রি পায় না। উত্তর হবে শত্রু কান্ট্রির পিপল পায় না, বা শত্রু কান্ট্রির পিপলটা এসে কোন রাইট পায় না, এরকম কোশ্চেন দিয়ে দিল। 21, 22, 23 দিয়ে দেবে। তো 22 যে আর্টিকেলটা সেই রাইট কিন্তু এনিমি অ্যালায়েন্সরা পায় না। কোশ্চিন যেভাবে দিক বেসিককে স্ট্রং করতে হবে। আর্টিকেল 22 এনিমি অ্যালায়েন্সরা প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন পায় না, অর্থাৎ প্রোটেকশন পায় না। চলো নেক্সট আমরা পড়ব যে সিটিজেন বলতে কী বোঝায়। আমরা একটু আগে বললাম যারা পলিটিক্যাল এবং সিভিল রাইটস পায়, এবং সিটিজেনের রাইট কী তাহলে আছে জানতে হবে। যখন আমি বলছি রাইট আছে, তো কী রাইট আছে, তো মোটামুটি আমরা বলবো রাইটস অফ সিটিজেন বলতে আর্টিকেল 15 যে রাইট আছে, যেমন রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। কোনো একটা মানুষকে আমরা ডিসক্রিমিনেশন করবো না, কোনো একটা দেশের মানুষকে বা সিটিজেনকে আমরা ডিসক্রিমিনেশন করবো না। এবার ডিসক্রিমিনেশন কী জিনিস, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে ঘৃণা। তার ধর্ম যাই হোক না কেন, তার রেস মানে তার যে কী বলবো, সে এসটি না এসটি না কোনো ট্রাইবাল, তার একটা যে রেস আছে, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, মেন উইমেন, সে তার জাতি, সে কোথায় জন্মগ্রহণ করেছে, তার উপর বেশ করে ডিসকাশন করা যাবে না। আমরা জানি উইমেনদের অনেক ডিসকাশন করা হয়, অনেকটা কমে গেছে। আর উইমেনদের এমপাওয়ারমেন্ট ব্যাপারে গভর্নমেন্ট তো অনেক ইনিশিয়েটিভ নিয়েছে। তো উইমেনদের ডিসক্রিমিনেশন করা যাবে না, মানে সেক্সের উপরে। প্লেস অফ বার্থ, কোনো একটা মানুষের জন্ম কোথায় হয়েছে তার উপর বেশ করা, অর্থাৎ কেউ বাঙালি বলে বাঙালিদের আমরা ঘৃণা করবো, এরকম হবে না। যেমন এর আগে একটা নিউজে এসেছিলো যে মণিপুরের একটা ছেলেকে দিল্লিতে মারধর করা হয়েছিল। তো বাইরে যেখানেই হোক না কেন, মণিপুর হোক, মিজোরাম হোক, বাংলায় হোক, বিহারে, ওড়িশা, যেখানে হোক না কেন, কোনো মানুষকে আমরা ডিসক্রিমিনেশন করতে পারবো না। আর ডিসক্রিমিনেশন হলে কি হয়, কনফ্লিক্ট হয়, মারপিট হয়। ডিসক্রিমিনেশন ঘৃণা থেকে তো মারপিট হয় না, কাউকে আমরা ঘৃণা করছি তার মানে কি সবসময় ভাবছি যে ওই ছেলেটা খারাপ বা ওই মেয়েটা খারাপ বা ও খারাপ। তো ঘৃণা হলে অটোমেটিক মানুষের মস্তিষ্কে কী হয়, একটা কনফ্লিক্টের বা মারপিটের একটা আইডিওলজি তৈরি হয়ে যাতে মারতে হবে, কেউ তো ঠিক না, ভালো না, খারাপ। তো যাই হোক, অনেক আমরা গল্প করলাম, পয়েন্টে আসি যে রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন, অর্থাৎ আমাদের ডিসক্রিমিনেশন এগেনস্ট যে রাইট, প্রত্যেকটা মানুষের যে রাইট আছে। এবার ডিসক্রিমিনেশন কোন কোন ক্ষেত্রে হয় সেটা বলেছে, তার ধর্ম যাই হোক না কেন, তার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, তার কাস্ট, সেক্স যাই হোক না কেন, তাকে আমরা ডিসক্রিমিনেশন করতে পারবো না। এই রাইটটা শুধুমাত্র কে পাচ্ছে, সিটিজেনরা পাচ্ছে। আমাদের মেন ফোকাস হচ্ছে সিটিজেনরা এই রাইট পায়, তাহলে বোঝা যাচ্ছে যারা অ্যালায়েন্স তারা এই রাইট পায় না। অ্যালায়েন্সদের যদি ডিসক্রিমিনেশন করা হয় তাহলে কিন্তু তারা এই রাইট পাবে না। সব রাইট কিন্তু সব মানুষের জন্য নয়, শুধুমাত্র সিটিজেন যারা, তারাই কিন্তু 15 নম্বর আর্টিকেলে যে রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন আছে সেটা পাবে। ক্লিয়ার? আমরা ফান্ডামেন্টাল রাইটস এন্ড পড়তে যাবো, তো ক্লিয়ারলি আমরা 15 নম্বর আর্টিকেল ডিসকাস করবো। সেখানে 15, 16, 17 সব আর্টিকেল আছে। যেমন 16 নম্বর আর্টিকেল কী বলছে, রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। প্রত্যেকটা মানুষের পাবলিক এমপ্লয়মেন্টের সুযোগ, মানুষ বলতে এখানে বলব সিটিজেন, আমরা সিটিজেন বলছি। প্রত্যেক নাগরিকের চাকরি পাওয়া, সরকারের চাকরি পাওয়ার যে অধিকার আছে একমাত্র সিটিজেন তারা। আর এই যে আর্টিকেল 16 এটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, আর তার জন্যই কিন্তু আমরা আজকে পড়াশোনা করছি। কী এসে পড়াশোনা করছি আমরা? পড়াশোনা আমরা এই জন্যই করছি যে আমরা চাকরি পাবো, না সরকারি চাকরি পাবো। তো সরকারি চাকরি পাওয়ার জন্য যে স্ট্রাগল করা হচ্ছে সেটা আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট, যেখানে 16 নম্বর আর্টিকেল বলছে যে রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি। ইকুয়াল অপরচুনিটি আছে পাবলিক এমপ্লয়মেন্টে, সরকারি চাকরিতে। সেই জন্যে যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করা হয় তো আমাদের একমাত্র বাঁচার জন্য রাস্তা কোনটা আছে, 16 নম্বর আর্টিকেল।
16 নম্বর আর্টিকেল যেটা ডিসক্রিমিনেশন করবে না, ইকুয়াল ট্রিটমেন্ট করে প্রত্যেক মানুষকে, তার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, মেন হোক, উইমেন হোক, তার রেস যাই হোক না কেন, কাস্ট যাই হোক না কেন, কেউ যদি মনে করে যে আমাকে গভর্নমেন্টের একটা ভালো পর্যায়ে ভালো একটা চাকরি পেতে হবে, অন্ততপক্ষে এই যে রাইট সেটা প্রোটেকশন দেবে। তাই এটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। 16 নম্বর আর্টিকেল 16 কি বলছে? পাবলিক এমপ্লয়মেন্ট, ফোকাস পাবলিক এমপ্লয়মেন্ট, আর্টিকেল 16। আমরা ফান্ডামেন্টাল রাইট পড়বো তো তখন ডিসকাস করবো। আমাদের এখানে মেন যেটা আলোচনার বিষয় সেটা হলো যে সিটিজেনরা কী রাইট পায়। 1 নম্বর বললাম সিটিজেনরা রাইট পায় হচ্ছে আর্টিকেল 15, যেটা বলছে রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন। সেকেন্ডে বললাম যে রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। থার্ডে পড়ছি রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, ভুল হয়েছে, প্রফেশন, আর্টিকেল 19। এখানে প্রেসিডেন্ট বলটা ভুল হয়ে গেছে, প্রফেশন হবে, প্রিচ হতো, এটা প্রেসিডেন্ট নয়, প্রিচ হতো। তো কি বলছে? রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। আমাদের কাছে রাইট আছে, সেটা আমরা কী করতে পারবো? ফ্রিলি এক্সপ্রেশন করতে পারবো মনের ভাবনা। আমরা যেটা ভাবি, আমরা যেটা থিঙ্কিং করি, আমরা এক্সপ্রেশন করতে পারবো, আমরা সঙ্গ তৈরি করতে পারবো, আমরা দেশে সব জায়গাতে ঘোরাফেরা করতে পারবো, আমরা যে কোনো প্রফেশন নিতে পারবো, এবং আমরা ইচ্ছা মতো যে কোনো চাকরি, যে কোনো জব করতে পারবো। এই যে রাইটগুলো আছে, ফ্রিডম যেটা দেওয়া আছে, সেটা একমাত্র সিটিজেনের আছে, যারা অ্যালায়েন্স তাদের ক্ষেত্রে নেই। তো অ্যালায়েন্সের ক্ষেত্রে কিন্তু রাইটগুলো আছে, আর্টিকেল 19, আর্টিকেল 16, আর্টিকেল 15, একেবারে মাথার মধ্যে সেভ করতে হবে। 15, 16, 19 এই রাইটগুলো কার কাছে আছে? সিটিজেনের কাছে আছে। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস 29 and 30, এটা কার কাছে আছে? আমাদের সিটিজেনের কাছে আছে, অ্যালায়েন্সের কাছে নেই। অ্যালায়েন্সটা আছে, তার কালচার এখানে হাইলাইট করতে হবে না, প্রমোট করতে হবে না, এই আর সবার কাছে নেই। তো কালচারাল অ্যান্ড এডুকেশন রাইট আর্টিকেল 20, 30-তে আছে। রাইট টু ভোট ইন ইলেকশনস টু দ্য লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লোকসভাতে এবং রাজ্যসভাতে যে ভোট হয়, তো আমরা সেই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবো, আমরা ভোট দিতে পারবো। রাইট টু কন্টেস্ট, এবং কন্টেস্টও করতে পারবো। রাইট টু কন্টেস্ট ফর দ্য মেম্বারশিপ অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। যখন লোকসভার ভোট হয়, রাজ্যসভার ভোট হয়, আমরা কন্টেস্ট দাঁড়াতে পারবো, আমরা লিডার হতে পারবো, আমরা রিপ্রেজেন্টেটিভ হতে পারবো। এই রাইট আমাদের আছে সবারই। তাহলে দেখো, দুটো রাইট খুব সুন্দর বলেছে, একটা রাইট টু ভোট ইন ইলেকশনস আর রাইট টু কন্টেস্ট ফর দ্য মেম্বারশিপ অফ দ্য পার্লামেন্ট। চলো, কন্টেস্ট করতে পারছি, ভোটও দিতে পারছি, এটা কার? সিটিজেনের ভোটিং রাইট। এলিজিবিলিটি টু হোল্ড সার্টেন পাবলিক অফিসেস, কি পাবলিক অফিস হোল্ড করতে পারবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য হাই কোর্টস, গভর্নর অফ স্টেটস, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটস। মানে এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছি আমরা, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এগুলো শুধুমাত্র সিটিজেনই পারবে হোল্ড করতে। ডিউটিস অফ সিটিজেন। এবার আমরা রাইট তো পেলাম, দেশের মানুষের তো রাইট আছে, অধিকার তো আছে, এসব পাবে, কিন্তু দেশের মানুষের কিছু কর্তব্য আছে। প্রত্যেক মানুষের যেমন রাইট আছে, কিন্তু কর্তব্য আছে। আমার রাইট থাকলে শুধুমাত্র চলবে না, আর কর্তব্য আছে, আমাকে কিছু কর্তব্য ফলো করতে হবে। কি? পেইং ট্যাক্সেস, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, নাহলে গভর্নমেন্ট এর মেশিনারি চলবে কী করে গভর্নমেন্টকে ট্যাক্স পে না করলে? তো আমাদের ট্যাক্স পে করতে হবে, এটা আমাদের কি ডিউটি। রেসপেক্টিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট করতে হবে, ন্যাশনাল অ্যান্থেমকে রেসপেক্ট করতে হবে। ন্যাশনাল অ্যান্থেম মানে জানেন? জন গণ মন অধিনায়ক জয় হয়ে, যেটা আমরা ছোটো থেকে কী করি, রিসাইড করি ছোটো থেকে স্কুলে, এটা ন্যাশনাল অ্যান্থেম। আর ন্যাশনাল সং আছে বঙ্কিমচন্দ্রের, যেটা ন্যাশনাল সং বলি আমরা, বন্দে মাতরম যেটা পড়ি, তো এগুলো পরীক্ষা দেয়, এটা খুব জিজ্ঞাসার কোশ্চেন, পরীক্ষা দেয়, এগুলো খুব সহজ কোশ্চেন। আর আমাদের কান্ট্রিকে ডিফেন্ড করতে হবে, ফরেন এনিমির হাত থেকে আমাদের কান্ট্রিকে ডিফেন্ড করতে হবে, এটা আমাদের কর্তব্য। যখন যুদ্ধ লাগবে, আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে যে করে আমাদের শত্রুদের হারাতে হবে। ইভেন যদি প্রয়োজন হয়, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে লাগবে। যেন তেন প্রকারে আমাদের কি করতে হবে? দেশের জন্য জীবন দিতে হবে। এখানে অনেক গল্প হলো, পয়েন্টে আসি। কনস্টিটিউশনাল প্রভিশনস, কিছু নিয়মকানুন আছে সিটিজেনশিপ এর ব্যাপারে, কিছু নিয়মকানুন। এখন নিয়মকানুন বলতে
আর্টিকেল 5 to 11 পর্যন্ত যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো কী বলছে। তো প্রথমে আমরা দেখি সিটিজেনশিপ। আমরা একটু বললাম যে পার্ট 2 আর্টিকেল 5 to 11 বললাম একটু আগে, সেটা বলার প্রয়োজন নেই। এবার 4 ক্যাটাগরিজ বলছে, 4 ক্যাটাগরিজ অফ পার্সন বিকাম দ্য সিটিজেন আফটার কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কমেন্সমেন্ট হওয়ার পর 4 ক্যাটাগরির পিপলরা কী করতে হবে, সিটিজেন হতে পারবে। কারণ কোন কোন মানুষ সিটিজেন হতে পারবে জানতে হবে। এখানে একটা কথা বলা হলো যে আফটার কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন। আমি এর আগে অনেকবার বলেছি, আর আজকেও বলছি, কারণ রিপিটেশন যত হবে তত মাথায় শেপ হবে। এখন কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনের সূচনা কবে হয়? উত্তর হবে 26 জানুয়ারি 1950 ইনঅ্যাক্টমেন্ট হয়। সেদিন থেকে কনস্টিটিউশন বেস করে পুরো কান্ট্রি রুলিং করা হয়। তো কমেন্সমেন্ট হলো 26 জানুয়ারি 1950। আর এরপর থেকে 4টে ক্যাটাগরির পার্সনরা সিটিজেন হতে পারবে। আমাদের দেশের যে নাগরিক 4টে ক্যাটাগরির পার্সনরা। তো কারা? আর্টিকেল 5 কি বলছে? আ পার্সন হু হ্যাড হিজ ডোমিসাইল ইন ইন্ডিয়া অ্যান্ড অলসো ফুলফিলড এনি অফ ওয়ান অফ দি 3 কন্ডিশনস। 3টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন সে ফলো করতে পারে, তাহলে সে আমাদের দেশের নাগরিক। যদি সে ইন্ডিয়াতে, তার যদি কী হয়, কী বলবো, সে যদি ইন্ডিয়াতে থাকে এবং 3টা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন ফলো করতে পারে। তো আর্টিকেল 5 বলছে এটা, সেটা কি? ইফ হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। সে যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে থাকে, সে ইন্ডিয়ার নাগরিক হবে। তো জন্মসূত্রে নাগরিক যে আর্টিকেল 5A, আর্টিকেল 5 হচ্ছে আর্টিকেল, এ হচ্ছে ক্লোজ। 5A বলছে ইফ হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, সেই যদি দেশে জন্মগ্রহণ করে তার জন্মসূত্রে সে নাগরিক হবে। আর্টিকেল 5A জন্মসূত্রে। ইফ ইদার অফ হিজ প্যারেন্টস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, যদি তার বাবা মার কেউ একজন ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে। আর্টিকেল 5B বলছে যে কেউ যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে, কেউ বলতে তার পিতামাতার একজন, বাবা অথবা মা যে কোনো জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে তার ছেলে অর্থাৎ সে কী হবে, নাগরিক হবে। ইফ হি হ্যাজ বিন অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 5 ইয়ার্স, সেই ব্যক্তি যে 5 বছর ধরে ইন্ডিয়াতে রিসাইড করছে, 5 বছর ধরে ইন্ডিয়াতে বসবাস করছে, ইমিডিয়েটলি বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন বিকাম আ সিটিজেন অফ ইন্ডিয়া। আর্টিকেল 5C। আর্টিকেল 5C কী বলছে? যে 5 বছর ধরে ইন্ডিয়াতে বসবাস করেছে এমন ব্যক্তি, সে আর্টিকেল 5C অনুসারে সিটিজেনশিপ হবে কনস্টিটিউশন কমেন্সমেন্ট হওয়ার আগে। কতদিন আগে? 5 বছর আগে। অর্থাৎ আমাদের কনস্টিটিউশন কমেন্সমেন্ট হয়েছে 26 জানুয়ারিতে 1950-তে। তার আগে 5 বছর ধরে সে আমাদের ইন্ডিয়াতে কী করছে, রিসাইড করছে, সেরকম ব্যক্তি ইন্ডিয়াতে সিটিজেনশিপ পাবে। 5C বলছে। তো ক্লজ বাই ক্লজ পড়তে হবে। কেন? কারণ এটা প্রিপারেশন মেন্সের জন্য। শুধু প্রিলি না, প্রিলিতে কী বলবে? প্রিলিতে বলবে যে যে নাগরিক পায়, জন্মসূত্রে নাগরিক পাওয়া হয়, সেটা কত নম্বর আর্টিকেল? তো 5 নম্বর আর্টিকেল বলে দিবে যে যারা ইন্ডিয়ার পিপল আছে তারা যে নাগরিকতা পাচ্ছে, তো ইন্ডিয়ার মানুষের নাগরিকতা পাচ্ছে কত নম্বর আর্টিকেলে, হয়তো 5 নম্বর আর্টিকেল বলে দিল। কিন্তু এভাবে ক্লজ বাই ক্লজ বলে দেয় যে জন্মসূত্রে কত নম্বর ক্লজে আছে, বা তার পিতামাতার এখানে জন্ম হওয়ার জন্যেই তার ছেলে বলছি, পিতামাতা জন্ম হওয়ার কারণে সে যে নাগরিক পাবে, সে কত নম্বর আর্টিকেল আছে? 5B। তো খুব ইজিলি আমি ক্লজগুলোকে বলে দিচ্ছি। যদি আর্টিকেল 5 আমরা জানি যে এখানে যারা পিপলরা বাস করে আমাদের ইন্ডিয়াতে যারা আছে, তারা যে নাগরিকতা পাচ্ছে, অটোমেটিক নাগরিক হচ্ছে কীভাবে? দেখো, নাগরিক হওয়ার 3টা ক্রাইটেরিয়া বলছে। 1 নম্বর বলা হলো তার যদি জন্ম এখানে হয়। তো 1 নম্বর বলছে 5A, আমি 1 নম্বর বলতে 5A বলছি, এ ক্লজ, 5A মাথাতে লাগবে। 5A সে যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে তাহলে 5A পেয়ে যাচ্ছে, এ ক্লজে। 5B বলছে তার প্যারেন্টস। দেখো, আগে সে নিজে, তার জন্ম যদি এখানে হয়, আর সেকেন্ডে বলছে তার পিতামাতার যদি এখানে জন্ম হয়, তাহলে পিতামাতার সূত্রে সে কি নাগরিকতা পেয়ে যাচ্ছে 5B। আর সিতে কি আছে? সিতে বলছে যদি কোনো ব্যক্তি কনস্টিটিউশন কমেন্সমেন্ট হওয়ার ঠিক 5 বছর আগে থেকে রিসাইড করছে ইন্ডিয়াতে, সেই ব্যক্তি পাবে। তো এরকম ক্লজ বাই ক্লজ পড়তে হবে, আমাদের পরীক্ষা আসবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট আর্টিকেল 6 কি বলছে? এ পারসন হু মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান বিকাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন। আমরা কি বললাম একটু আগে, আমি আবার রিপিট করছি, তাহলে বুঝতে পারবেন যে 4টা ক্যাটাগরির মানুষ ইন্ডিয়াতে সিটিজেনশিপ পাবে। তো ফার্স্ট ক্যাটাগরি বললাম আর্টিকেল 5,
সেকেন্ড ক্যাটাগরি বলছে আর্টিকেল 6 হিসেবে যেসব মানুষটা পাবে, তারপরে 7 তারপরে 8 পড়বো। তাহলে প্রথম ক্যাটাগরির মানুষ কারা? যারা জন্মসূত্রে এখানে নাগরিক হচ্ছে। এবং জন্মসূত্রে কীভাবে? হয়তো কেউ নিজে জন্মগ্রহণ করেছে সেই সূত্রে পেয়ে যাচ্ছে, অথবা বাবা মা জন্মগ্রহণ করেছে সেই সূত্রে পাচ্ছে। আর একটা বললাম 5C-তে যেটা বলা হলো সেটা হচ্ছে যে কনস্টিটিউশন কমেন্সমেন্ট হওয়ার 5 বছর আগ পর্যন্ত যারা এখানে কী করছে, বসবাস করছে তারা। তো এটা একটা ক্যাটাগরি পড়লো। সেকেন্ড ক্যাটাগরি কী আসছে? আর্টিকেল 6-এ বলছে সেকেন্ড ক্যাটাগরি, এখানে এ পার্সন হু মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছে, বিকেম অ্যান ইন্ডিয়ান সিটিজেন। যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে মাইগ্রেট করেছে বলা ভুল হবে, করেছিল, এখন না করেছিল। যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে মাইগ্রেট করেছিল কোন সময়? সেই সময় যখন আমাদের ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হয়, ওই টাইমটাতে তারা ইন্ডিয়ার কী হবে? সিটিজেন হবে। তো এবার আবার এখানে অনেকগুলো ক্লজ আছে, 6A আছে, যেমন 6A 6B। 6A কী বলছে? ইফ হি অর এদার অফ হিজ প্যারেন্টস, যদি সে এবং তার বাবা মার কেউ একজন, অর এনি অফ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, এবং তার যে দাদু আছে, দাদু দিদা, তার যে কোনো একজন, ওয়াজ বর্ন ইন আনডিভাইডেড ইন্ডিয়া, অবিভক্ত ভারতে যদি কেউ বসবাস করে থাকে, এন্ড অলসো ফুলফিল এনি ওয়ান অফ দি টু কন্ডিশনস, এবং দুটো কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন ফলো করে, তাহলে আর্টিকেল 6A অনুসারে তাকে নাগরিকত্ব পাবে। এখন দুটো কন্ডিশন কি আমি একটু বললাম, যে ইফ হি অর ইদার অফ হিজ প্যারেন্টস, সে এবং তার বাবা মার কেউ একজন যদি অবিভক্ত ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে থাকে। এখন কেন বলা হচ্ছে আনডিভাইডেড ইন্ডিয়া? শুধুমাত্র ইন্ডিয়া বলতে পারতো, আনডিভাইডেড এই জন্য বলা হচ্ছে যদি কারো পাকিস্তানে জন্ম হয়ে থাকে আর সে যদি ইন্ডিয়ার নাগরিকত্ব পেতে চায়, সেজন্য বলছে আনডিভাইডেড ইন্ডিয়া। ইন্ডিয়াতে জন্মগ্রহণ করলে তো কোনো ব্যাপার না, সে ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে যাচ্ছে। কিন্তু সেই সময় কথা বলছি যখন আমাদের কনস্টিটিউশন কমেন্সমেন্ট হয়, ওই সময় তো কিছু ব্যক্তি ইন্ডিয়া থেকে পাকিস্তানে যায়, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসে, এই যে মাইগ্রেট হয়েছিল, মাইগ্রেট মানে ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে, এই যে মাইগ্রেশন করলো, এই মাইগ্রেশনের কারণে কিছু মানুষকে তো সিটিজেনশিপ দিতে লাগবে যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে। তো তারা যে সিটিজেনশিপ পাবে তা কিসের উপর ভিত্তি করে সিটিজেনশিপ পাবে? তারা তো মাইগ্রেট করে ফেলেছে, তাদের কাছে কোনো প্রুফ নেই যে আমরা ইন্ডিয়ান সিটিজেন, তাকে ইন্ডিয়ান সিটিজেন দিতে হবে। তো তাদেরকে যে আমরা ইন্ডিয়ান সিটিজেন দিব কোন ক্লসের উপর ভিত্তি করে, কোন আর্টিকেলের ভিত্তি করে আমরা দিব? তাহলে বলছে ইফ হি অর ইদার অফ হিজ প্যারেন্টস অর এনি অফ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, যে কোনো একজন, সে হতে পারে, তার পিতামাতা হতে পারে, তার দাদু হতে পারে, যদি আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে থাকে, অর্থাৎ আনডিভাইডেড মানে বাংলাদেশে অথবা পাকিস্তানে যে কোনো একটা টেরিটরিতে জন্মগ্রহণ করে থাকে, এবং যদি সে যে কোনো একটা কন্ডিশনকে ফুলফিল করে। এখন কন্ডিশন কটা? 3টে বললাম, হি অর ইদার অফ হিজ প্যারেন্টস অর এনি অফ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, তাহলে সে কী করবে? দেশের নাগরিক হবে। হি অর ইদার অফ হিজ প্যারেন্টস অর এনি অফ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, সে নিজে হতে পারে, তার বাবা মা হতে পারে, এবং ঠাকুরদা হতে পারে। তাহলে 6A নাম্বার আর্টিকেল অনুসারে কী পাচ্ছে? আর্টিকেল তো বলা ভুল হবে, 6A ক্লজ, 6A ক্লজ অনুসারে সে হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন পেয়ে যাচ্ছে। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুবই ক্রিটিক্যাল চ্যাপ্টার। কেন বলছি? যে সিটিজেনশিপ ব্যাপারে একটা ভালো আমাদের কান্ট্রিতে মুভমেন্ট শুরু হয়েছিল, এনআরসি নিয়ে মুভমেন্ট হয়েছিল। তো এখান থেকে ক্লজ বাই ক্লজ দিতে পারে, প্রিলিতে না আসলেও মেন্সে দিতে পারে। সেই জন্য আমি প্রত্যেকটা ক্লজ ডিটেলস আলোচনা করছি। যে আর্টিকেল 6A কী বলা হলো, যে যদি মাইগ্রেট হয় থেকে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে, তাই না? ফার্স্ট কন্ডিশন গেল। আর্টিকেল 6-এ বলা আছে যে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে মাইগ্রেট হলে, কিন্তু মাইগ্রেট হলে তো নাগরিকত্ব পাবে, কিন্তু কন্ডিশনগুলো কী আছে? 6A-তে আছে একটা, 6B-তে কী আছে? In case he migrated to India before July 1948, Article 6B, Clause 6B, Subclause 1, 6B যে ক্লজ আছে, 6B যেটা বলছি আমরা, এরও আবার সাবক্লজ দিয়েছে 1, তাহলে 1 আছে, তাহলে 2 আছে। 1-এ কী বলেছে? যে যারা 1948 সালে 19 জুলাইয়ের আগে মাইগ্রেট করেছে ইন্ডিয়াতে, 1948 সালের আগে যারা মাইগ্রেট করে তারা পাবে। আর বলছে ইন কেস হি মাইগ্রেটেড টু ইন্ডিয়া অন অর আফটার 19 জুলাই 1948 বাট বিফোর 26 জানুয়ারি 1950, একটা কাট অফ টাইম বলা হলো, সেটা হলো 1948, 19 জুলাই, তার আগে এসছে 6B1। 1948 সালের 19 জুলাইয়ের পর তাহলে কি 6B2, তখন নিচের দিকে আর্টিকেল 6B2 লেখা আছে। 1948 সালের 19 জুলাইয়ের পর এবং 26 জানুয়ারি 1950 সাল এর আগে, 1948 সালের 19 জুলাইয়ের পরে
এবং 26শে জানুয়ারি 1950 সালের আগ পর্যন্ত যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে মাইগ্রেট হয়েছে, হি হ্যাড বিন রেজিস্টার্ড অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া ইফ হি হ্যাড বিন রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 6 months প্রিসিডিং দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। তারা এটার মধ্যে যদি কেউ ইন্ডিয়াতে এসে থাকে এবং অ্যাপ্লিকেশন করার ঠিক 6 মাস পর্যন্ত আগে ইন্ডিয়াতে রিসাইড করেছে, ও যে অ্যাপ্লিকেশন করলো যে আমি সিটিজেন নিব, ইন্ডিয়ার যে নাগরিকত্ব নিব, তাকে 6 মাস ধরে বাস করতে হবে যদি এই টাইমের মধ্যে হয়। টাইম বলতে 1948 সালে 19 জুলাইয়ের পর থেকে ঠিক 26 জানুয়ারি 1950, এই টাইমের মধ্যে কেউ যদি মাইগ্রেট করে থাকে পাকিস্তান থেকে, তাহলে তাদেরকে অন্ততপক্ষে 6 মাস এখানে রিসাইড করতে হবে, প্রুভ করতে হবে যে হ্যাঁ আমরা 6 মাস ধরে ইন্ডিয়াতে ছিলাম, অ্যাপ্লিকেশন করার ঠিক 6 মাস আগ পর্যন্ত। তাহলে সে কী পাবে? এখানকার নাগরিকত্ব পাবে। তো আমাদের এগুলো অতটা ইম্পর্টেন্ট না, মানে ইম্পর্টেন্ট না বলতে কী বলবো, যে এই যে ডেটগুলো অত ইম্পর্টেন্ট না। আমাদের মাথায় রাখতে লাগবে যে এই প্রিলির ক্ষেত্রে মেনলি আর্টিকেল 6 পড়লে হয়ে যাবে। আর যদি বলে যে এখানে কোন ক্লসে বলা হয়েছে যারা মাইগ্রেট করেছে, তো উত্তর হবে 6A, সরি 6B1, যে মাইগ্রেট যদি বলা হয়। আর টাইম যদি বলে তো খুব ক্রিটিক্যাল হয়ে যাবে, এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ টাইমটা একদম পড়তেই হয়। তাহলে আমাদের কী করতে হবে, একটা কাট অফ ডেট, এটা 48, এটা 50, তাহলে 48 যদি হয় আগে তাহলে 6B1, আর যদি আমরা 50 ধরি তাহলে 6B2, বাস এটুকু মাথায় রাখতে লাগবে। পরীক্ষা যদিও আসে না, আমি খালি এই জন্যই এই ব্যাপারটা বলছি, কারণ সামনে যেহেতু আমাদের অনেকগুলো নাগরিকতার বিষয়ে আরও, এখন তো বর্তমানে স্থগিত আছে, আরও মুভমেন্ট হবে অনেক এই নাগরিকতার বিষয়ে। তো কী হবে না হবে জানি না, কারণ 2019 যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা একটা ক্লিয়ার অ্যামেন্ডমেন্ট হয়নি, সেই জন্য আমার মনে হয় আবার অ্যামেন্ডমেন্ট হতে পারে, পরের প্রশ্ন সেটা হবে না হোক। সেই জন্য এই আর্টিকেলগুলো একটু বোঝা উচিত কী আছে না আছে। নেক্সট দেখি কী বলছে। Article 7, a person who migrated to Pakistan from India after 1st March 1947 but later returned to India for the resettlement could become an Indian citizen. For this, he had to be resident in India for 6 months preceding the date of his application for registration. Article 5, 6 পড়লাম, এবার 7 আসলাম। 7-এ কী বলছে দেখো, দুটো ক্রাইটেরিয়া পড়লাম, একটা বললাম যে যারা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, আর একটা ক্রাইটেরিয়া বললাম আর্টিকেল 6, যেটা যারা পাকিস্তানে জন্মগ্রহণ করেছে এবং তারা মাইগ্রেট করেছে। এই যে মাইগ্রেট যে করেছে, কাট অফ ডেট বলা হলো, একটা 48 বলা হলো, একটা 50 বলা হলো। 48 যেটা ছিল সেটা 6B1 আগ পর্যন্ত 6, আর হচ্ছে 48 19 জুলাইয়ের পর থেকে 50 26 জানুয়ারি পর্যন্ত, এটা বললাম 6B2। তো এটা তো গেল একটা আমাদের ইন্ডিয়াতে জন্মগ্রহণ, আর একটা হলো আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ 6-এ। 7-এ কী বলেছে, এ পার্সন হু মাইগ্রেটেড টু পাকিস্তান, যারা পাকিস্তানে চলে গেছে ওদের ক্ষেত্রে কী নিয়ম আছে। এ পার্সন হু মাইগ্রেটেড টু পাকিস্তান ফ্রম ইন্ডিয়া আফটার 1st March 1947, 1947 সালের 1st মার্চের পর যারা চলে গেছে পাকিস্তানে, বাট লেটার রিটার্ন টু ইন্ডিয়া ফর রিসেটেলমেন্ট কুড বিকাম ইন্ডিয়ান সিটিজেন। 1947 সালের 1st মার্চের পরে যারা চলে গেছিলো এবং পরে আবার রিটার্ন করেছিল ইন্ডিয়াতে আসার জন্য, তো তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন পাবে। এখন দেখো 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়, তার আগে কথা বলা হচ্ছে যে তারা যদি 1st মার্চের পর তারা যদি পাকিস্তানে মাইগ্রেট করে, কিন্তু পরে আবার যখন চলে এসছে ইন্ডিয়াতে, তারা ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে, কিন্তু ফর দিস হি হ্যাড টু বি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 6 months। কিন্তু তাদেরকে 6 মাস কী করতে হবে, ইন্ডিয়াতে কী করতে হবে, ওই কী বলো এটাকে, বাস করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে এই জায়গাতে চলে গেছিলো, আবার আসলে তারা 6 মাস বাস করলে নাগরিকতা পেয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? ব্যাপারটা এটাই যে আগে তো মানুষ মাইগ্রেট করতোই না, দেখা গেলো আমাদের এই সময় কী হয় যে কিছু মানুষ গ্রাম থেকে শহরে চলে যায়, তাই না? তো ওই সময় ব্যাপারটা এরকম ছিল, হয়তো কোনো ব্যক্তি পাকিস্তানের সময় চলে গেছে ব্যবসার স্বার্থে, কাজের স্বার্থে, কাজ করার জন্য হয়তো চলে গেছে। যখন আমাদের ইন্ডিপেন্ডেন্স হয়ে যায় 1947-এ, তারপর তো বুঝতেই পারলাম যে দুটা দেশ তৈরি হচ্ছে, তো কিছু মানুষ চেয়েছিল যে আমরা ইন্ডিয়ায় থাকবো, পাকিস্তানে থাকবো না। তো পাকিস্তান থেকে যারা চলে এসে ওদের জন্য তো কিছু ভাবতে হবে না, নাগরিকত্ব তো দিতে লাগবে। যারা এখান থেকে মাইগ্রেট করেছিল অলরেডি আবার আসতে চাচ্ছে রিটার্ন করতে, তাদের জন্য দিতে লাগবে। তো টাইম এটা কাট অফ বলে দিয়েছে যে কী বলছে যে 1st March 1947 পরে যারা গেছিলো, তারা যদি ইন্ডিয়াতে রিটার্ন করে এবং 6 মাস যদি রিসাইডিং একটা প্রুফ দেখাতে পারে, তাহলে তারা কি সিটিজেনশিপ পেয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে যে এটা তো 6 নম্বর আর্টিকেল দিলে হয়ে যেত, 7 নম্বর আর্টিকেল আসলো কি জন্য? 6 নম্বর আর্টিকেলে কাট অফ ডেট বলেছে 1948, এটুকু মাথায় রাখতে লাগবে, 1948 19 জুলাই। কেউ তার আগে যদি কোনো মানুষ যদি পাকিস্তান থেকে মাইগ্রেট করে ইন্ডিয়াতে আসে,
যারা অলরেডি গিয়েছিল তারা যে মাইগ্রেট করে আসে তাদের ক্ষেত্রে কী রুলস হবে? তো তাদের ক্ষেত্রে যে রুলসটা হবে সেটা আর্টিকেল 7 আর ক্লিয়ারলি বলছে যে তারা নাগরিকত্ব পাবে যারা হচ্ছে 1947-এ কী করেছে, ইন্ডিয়াতে রিটার্ন করেছে 1 মার্চের পর। Article 8, 4 number category. A person who or any of his parents or grandparents was born in undivided India but who is originally residing outside India shall become an Indian citizen if he has been registered as a citizen of India by the diplomatic of India in the country of his residence. এটাও খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। আমরা পাকিস্তানের ব্যাপারে দুটো আর্টিকেল বললাম, এটা 6 আর 7। 6-এ বলা হলো আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ যারা করেছে তারা পাবে। 7-এ বলছে যে সেই সব ব্যক্তি যারা পাকিস্তানেতে মাইগ্রেট করেছিল পরে আবার রিটার্ন করেছে। দুটো দুরকম আর্টিকেল আছে। এইটা কি বলছে, এটে পাকিস্তান বাদ দিয়ে বলছে, পাকিস্তানের জন্য এক্সট্রা একটা আর্টিকেল, দুটো আর্টিকেল বললাম। আর এই আর্টিকেল 8 নাম্বার কি বলছে, পাকিস্তান বাদে আদার্স কিছু কান্ট্রির কথা বলছে। কীরকম কান্ট্রি বলছে দেখো, এই পার্সন হু অর এনি অফ হিজ প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস ওয়াজ বর্ন ইন আনডিভাইডেড ইন্ডিয়া, সে অথবা তার পিতামাতা অথবা তার দাদু ঠাকুরদা তারা যদি ইন্ডিয়াতে আনডিভাইডেড ইন্ডিয়া অবিভক্ত, অর্থাৎ পাকিস্তান আর ভারত যখন একসঙ্গে ছিল, আনডিভাইডেড ইন্ডিয়ায় জন্মগ্রহণ করে থাকে but who is originally residing outside India shall become an Indian citizen. কিন্তু সে হয়তো অন্য কান্ট্রিতে বাস করছে, জন্মগ্রহণ করেছে আনডিভাইডেড ইন্ডিয়াতে কিন্তু বাস করছেন বর্তমানে কোথায়, অন্য কোনো কান্ট্রিতে। ওই সব ব্যক্তি যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে চায় তারা কী করবে, বলেছে বাট হু ইজ অরিজিনালি রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া শ্যাল বিকাম an Indian citizen if he has been registered as citizen of India by the diplomatic of India in the country of his residence. যদি সে অ্যাপ্লাই করে, যদি সে রেজিস্ট্রেশন করতে চায় ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার জন্য, তো কার কাছে রেজিস্ট্রেশন করতে হবে, ইন্ডিয়ার যে দূত আছে, অ্যাম্বাসেডার আছে, ডিপ্লোম্যাটিক যেটা বলি আমরা, ওই কান্ট্রিতে যে কান্ট্রিতে রিসাইড করছে। এখন একটা বাংলা ভাষায় একদম সিম্পলি আমি বলছি যে সাপোজ ফ্রান্সে একটা ব্যক্তি বাস করছে, যার জন্ম এখানে হয়েছিল, আনডিভাইডেড ইন্ডিয়ায় জন্ম হয়েছিল, সে এখানে বাস করছে। এবার সে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার জন্য কী করবে, অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাইটা করবে কোথায়, ইন্ডিয়াতে করবে না ওখানে করবে, ওখানেই করবে। ওখানে কার কাছে করবে, ওখানে যে ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক আছে, ডিপ্লোম্যাটিক মানে যেটা আমরা দূত বলি, রাষ্ট্রদূত, তার কাছে অ্যাপ্লাই করতে হবে, তাহলে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে। তো এইভাবে আমরা 8 নম্বর আর্টিকেল বললাম। তো 4টা আমাদের ক্যাটাগরি পেলাম, 4টা ক্যাটাগরির মধ্যে যারা যে ক্যাটাগরির মধ্যে পড়ছে তারা সেইভাবে সিটিজেনশিপ গেইন করতে পারবে ইন্ডিয়ার। তো নেক্সট আমরা 9 পড়ছি, নো পার্সন শ্যাল বি সিটিজেন অফ ইন্ডিয়া ইফ হি হ্যাজ ভলান্টারিলি অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপ অফ এনি ফরেন স্টেট। কোনো ব্যক্তিকে সিটিজেনশিপ দেওয়া হবে না যদি সে ইচ্ছাকৃতভাবে অন্য কোনো দেশে, ফরেন স্টেট বা অন্য কোনো কান্ট্রির সিটিজেনশিপ অ্যাকোয়ার করে, সিটিজেনশিপ গ্রহণ করে। মনে করো কোনো একটা ব্যক্তি বাড়িতে চলে গেছে আর সেখানে নাগরিকতা পেয়ে গেছে, তো অন্য কান্ট্রিতে গিয়ে সে যদি নাগরিকতা পেয়ে যায় তো অটোমেটিকলি কী হবে, তার নাগরিকতা কী হবে, আমাদের কান্ট্রি থেকে বাদ পড়ে যাবে, কেটে যাবে, তাকে আমরা নাগরিকতা দিব না। এটা আমরা আবার পুরো পড়ে, তো 9 নম্বর আর্টিকেল বলছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল, খুব ইম্পর্ট্যান্ট আর্টিকেল, পরীক্ষা আসে যে কত নম্বর আর্টিকেল বলছে যে ভলান্টারি, যদি ভলান্টারি মানে ইচ্ছাকৃতভাবে যদি কোনো দেশের নাগরিকতা বা সিটিজেনশিপ গ্রহণ করে, তার অটোমেটিকলি কী হবে, তার নাগরিকতা ক্যান্সেল হয়ে যাবে, ইন্ডিয়ান নাগরিকতা ক্যান্সেল হয়ে যাবে। এখন ফরেন স্টেট বলছে, আমরা একটা বললাম যে থাকো এখানে সিঙ্গেল সিটিজেনশিপ আর কথা বলেছে যে আমাদের কান্ট্রিতে যে সিঙ্গেল সিটিজেনশিপ আছে, এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, কিন্তু আর্টিকেল 9 নম্বরে ক্লিয়ারলি কিন্তু বলা হয়নি যে সিঙ্গেল সিটিজেনশিপ। এখানে ক্লিয়ার বলছে যে নো পার্সন শ্যাল বি সিটিজেন অফ ইন্ডিয়া ইফ হি হ্যাজ ভলান্টারিলি অ্যাকোয়ার্ড। ভলান্টারি ইচ্ছাকৃতভাবে অন্য কান্ট্রির যদি সিটিজেনশিপ গ্রহণ করে তার সিটিজেনশিপ কেটে যাবে। তার মানে এটাই যে কোনো ব্যক্তি একসঙ্গে 2 দেশের নাগরিক হতে পারবে না। আমাদের সংবিধান মতে সে যদি আমাদের দেশের নাগরিক হয়, পাশাপাশি সে অন্য কোনো দেশের নাগরিক থাকতে পারবে না। যদি অন্য কোনো দেশের নাগরিকতা গ্রহণ করে তো অটোমেটিকলি তার নাগরিকতা ইন্ডিয়ার ক্যান্সেল হয়ে যাবে, কেটে যাবে। কেন? কারণ 9 নম্বর আর্টিকেল বলছে
যে ভলেন্টারিলি কোনো দেশের যদি নাগরিক গ্রহণ করে তার কী হবে, সিটিজেনশিপ কেটে যাবে। তো এটাকেই বলছি আমরা সিঙ্গেল সিটিজেনশিপ। কোথাও সিটিজেনশিপ লেখা নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল সিটিজেনশিপ আইডিয়া দেওয়া হয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ মানে একক নাগরিকত্ব, ডুয়াল না, অর্থাৎ দু দেশের নাগরিক একসঙ্গে সে হতে পারবে না। আর এই সিঙ্গেল সিটিজেনশিপ যে আইডিয়া, এটা কোথেকে নিয়েছি? ড্রন ফ্রম কানাডা। আমরা কানাডা থেকে নিয়েছি, অর্থাৎ কানাডাতে সিঙ্গেল সিটিজেনশিপ আছে। তাহলে আমাদের ইন্ডিয়াতেও কী আছে? সিঙ্গেল সিটিজেনশিপ আছে। এবার ইন্ডিয়াতে যদি সিঙ্গেল সিটিজেনশিপ থাকে, কানাডাতে যদি সিঙ্গেল সিটিজেনশিপ থাকে, কোশ্চেন আসতে হবে ডুয়াল সিটিজেনশিপ কোথায় আছে? তো ডুয়াল সিটিজেনশিপ আছে ইউএসএ এবং সুইজারল্যান্ড। আমরা ইউএসএতে যে স্টেটগুলো আছে, প্রত্যেকটা স্টেটের জন্য একটা আলাদা আইডেন্টিটি, এটা পুরো একটা আমেরিকার জন্য আলাদা আইডেন্টিটি। তো স্টেটের যে নাগরিক হওয়ার পাশাপাশি তাকে আবার ইউএসএর নাগরিক হতে হয়, অর্থাৎ ডুয়াল সিটিজেনশিপ। সুইজারল্যান্ডে যেটা আছে ডুয়াল সিটিজেনশিপ। আমাদের ইন্ডিয়া সিঙ্গেল সিটিজেনশিপ নিয়েছে, কারণটা একটাই যে ডুয়াল সিটিজেনশিপে কী প্রবলেম হয়, যে প্রত্যেকটা নাগরিকের, যদি আমরা পুরো ইউএসএর ক্ষেত্রে বলি, তো ইউএসএর একটা সে তার কাছে ভোটার কার্ড আছে, আর ইউএসএর কোনো একটা স্টেটের তার কাছে ভোটার কার্ড আছে। তো যখন সে শো করাতে যায় ভোটার কার্ড, তো দেখা যাবে যে তাকে ডিসক্রিপশন সে হতে পারে। তো এক স্টেট থেকে যে অন্য স্টেটে কাজ করতে যাবে, সেখানে কাজ নাও পেতে পারে, তাকে ডিসক্রিপশন হতে পারে। কারণ প্রত্যেকটা স্টেটের কি রাইট আলাদা আছে, প্রত্যেকটা স্টেটের সিটিজেনশিপ যেহেতু আলাদা আছে, তার রাইটও আলাদা আছে। সবাই সব জায়গায় রাইট পাবে না। আমাদের ইন্ডিয়া কিন্তু সেরকম করেনি। আমাদের ইন্ডিয়াতে একটাই কী আছে, সিটিজেন আছে, সরি কী বলবো ওটাকে, হ্যাঁ, সিঙ্গেল সিটিজেনশিপ, এখন নাগরিকত্ব। আমাদের কাছে ভোটার কার্ড কিন্তু একটাই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা থাকে, কোথাও লেখা না যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ বিহার লেখা থাকে না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা, সরি ইন্ডিয়া লেখা থাকে। কারণ আমাদের দেশ সিঙ্গেল সিটিজেনশিপকে নিয়েছে। আর সিঙ্গেল সিটিজেনশিপ কী করে? ডিসক্রিমিনেশনকে অ্যাভয়েড করে দেয়। অর্থাৎ কোনো মানুষ যাতে ডিসক্রিমিনেশন শিকার না হয়, এই কারণে যে সে হচ্ছে বাংলার, এই কারণে যে সে বিহারের বা উড়িষ্যার বা অন্য কোনো স্টেট থেকে এসছে। কোথাও তো লেখা থাকে না যে হচ্ছে বিহারের বা বাংলাদেশের, সরি বিহারের বা বাংলার বা উড়িষ্যার, গভর্নমেন্টে লেখা থাকে। তাহলে এটাই আমাদের প্রুভ করছে যে আমাদের কান্ট্রি কোনো মানুষকে ডিসক্রিমিনেশন করছে না। তো কোশ্চেন যেটা আসে যে সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ আইডিয়া, সেটা করতে নেওয়া হয়েছে তো কানাডা থেকে। আর যদি বলা হয় ডুয়াল সিটিজেনশিপ, তবে ইউএসএতে আছে, সুইজারল্যান্ডে আছে, কোশ্চেন দিয়ে দেয়। Article 10, every person who is a citizen of India shall continue to be such citizen subject to the provision of any law made by parliament. পার্লামেন্টে আইন পাশের মাধ্যমে আমাদের সিটিজেনের যে আইন কানুনগুলো আছে সেগুলো চেঞ্জেস হতে পারে। তবে আর্টিকেল 10 আমাদের গ্যারান্টি দিয়েছে যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সিটিজেনের কী হবে, সিটিজেনশিপ অক্ষুণ্ণ রাখবে। প্রত্যেকটা সিটিজেনশিপ অক্ষুণ্ণ রাখবে পার্লামেন্টে প্রভিশন তৈরি করে। আর এই পার্লামেন্টে যে প্রভিশন তৈরি করা হয়, পার্লামেন্টে যে নিয়মকানুন তৈরি করা হবে, সেই নিয়মকানুনের মাধ্যমে আমাদের সিটিজেনশিপ অক্ষুণ্ণ থাকবে। আমাদের সিটিজেনশিপ থাকবে ঠিকই, বাট সিটিজেনশিপ দেওয়া এবং সিটিজেনশিপ নেওয়া, অর্থাৎ সিটিজেনশিপের যে অ্যামেন্ডমেন্টের পাওয়ার, সেটা পূর্বে কার কাছে আছে? পার্লামেন্টের কাছে। তো 11 নম্বর যে আর্টিকেল আছে, যে পার্লামেন্ট শ্যাল হ্যাভ দ্য পাওয়ার টু মেক এনি প্রভিশন। এখানে 11 নম্বর আর্টিকেল ক্লিয়ারলি বলছে যে পার্লামেন্টের কাছে পুরোপুরি পাওয়ার আছে, ফুললি পাওয়ার আছে যে কোনো নিয়মকানুন তৈরি করা, সিটিজেনশিপের ব্যাপারে যে কোনো নিয়মকানুন তৈরি করতে পারবে কে? আমাদের আর্টিকেল 11, উইথ রেসপেক্ট টু দ্য অ্যাকুইজিশন অ্যান্ড টার্মিনেশন অফ সিটিজেনশিপ অ্যান্ড অল আদার ম্যাটার্স রিলেটিং টু সিটিজেনশিপ। সিটিজেনশিপের ব্যাপারে সমস্ত পাওয়ার কার কাছে আছে? পার্লামেন্টের কাছে আছে। কারো সিটিজেনশিপ কেড়ে নেওয়া এবং কাউকে সিটিজেনশিপ দেওয়া এবং কেড়ে নেওয়ার বিষয়ে পুরোপুরি পার্লামেন্টের রাইট আছে। পার্লামেন্ট কাউকে সিটিজেনশিপ দিবে, কাউকে দিবে না। আর্টিকেল 11। তো এই 11 নম্বর আর্টিকেল কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন কোশ্চেন হবে 10 আর 11 এর মধ্যে ডিফারেন্স কী? 10-এ আমাদের বলছে, একটা আমাদের এম্পাওয়ার করেছে যে তোমার কাছে সিটিজেনশিপ রাইট থাকবে, পার্লামেন্ট প্রভিশন যেভাবে করে সেভাবে। আর 11-এ স্পেশালি জোর দেওয়া হয়েছে যে এটা রাইট কার কাছে আছে? পার্লামেন্টের কাছে আছে। মানে 11-এ ক্লিয়ারলি পার্লামেন্টের উপরে পাওয়ার দেওয়া হয়েছে, এটা লেট করা হয়েছে 11-এ। তো কোশ্চেন আছে এটা সিটিজেনশিপের ব্যাপারে। আমার মনে হচ্ছে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে, এবার যদি হয় কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে 11 নম্বর খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল। ইভেন প্রিলিমিনারিস কোশ্চেন হয়তো পেয়ে যাবে 11 আর্টিকেল, যে 11-এ বলছে যে টার্মিনেশন একুইজিশনের ব্যাপারে কার রাইট আছে, সিটিজেনশিপের ব্যাপারে টার্মিনেশন একুইজিশনের ব্যাপারে 11 নম্বর আর্টিকেলে পার্লামেন্টের আছে।
সিটিজেনশিপ অ্যাক্ট 1955 দেশের মানুষ নাগরিকের অ্যাকুইজিশনের পরে, টার্মিনেশনের পরে সমস্ত প্রভিশন যেহেতু পার্লামেন্টের আছে, তো পার্লামেন্ট কী করেছে 1955 একটা অ্যাক্ট তৈরি করেছে, যে অ্যাক্টের মাধ্যমে আচ্ছা কী বলেছে সিটিজেনশিপ অ্যাক্ট যেটা বলছে, এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 কী করেছে, প্রোভাইডস ফর ইকুয়ালাইজেশন অ্যান্ড লস অফ সিটিজেনশিপ আফটার কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এখন প্রশ্নটা হচ্ছে, আমি এতক্ষণ ধরে যা কিছু বললাম এটা কিন্তু রিপিট করা হচ্ছে, আমি আবার রিপিট করছি যে পার্লামেন্টের উপরে ফুললি পাওয়ার দেওয়া হয়েছে, আর্টিকেল ইভেনই বলছে এই পার্লামেন্টে কী করে প্রভিশন তৈরি করবে, প্রভিশন বা নিয়মকানুন তৈরি করবে যে কার সিটিজেনশিপ থাকবে কার থাকবে না। তা বলছেন 1955 সালে পার্লামেন্ট যে একটা আইন তৈরি করলো, যে আইনটাকে বলা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, সিটিজেনশিপ অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট না সিটিজেনশিপ অ্যাক্ট। এই অ্যাক্টটা 1950 হয়েছিল, 1950 পরীক্ষা অনেকবার এসছে 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট পাস হয়। এখানে মেনলি সিটিজেনশিপ কে পাবে আর সিটিজেনশিপের যে টার্মিনেশন কী এমন কাজ করলে তার সিটিজেনশিপ ক্যান্সেল করা হবে সেই বিষয়ে এই অ্যাক্টের মাধ্যমে সমস্ত রকম প্রভিশন দেওয়া হয়। দিস অ্যাক্ট হ্যাজ বিন অ্যামেন্ডেড 9 টাইমস বলতে 1957 হয়েছে একবার, 1967 ভুল হয়েছে 1967, আমি একটু এডিট করলাম, 1960 হবে এটা। তো 1957 একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, 1960-তে 1985, 1986, 1992, 2003, 2005, 2015 আর 2009, সবার শেষে 2019 হয়েছে। এখন এই যে এতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের সব অ্যামেন্ডমেন্ট মাথায় রাখার প্রয়োজন নেই, কিছু কিছু মানে 86টা ইম্পর্টেন্ট আছে, 1992 যা আছে, তারপর 2003 আছে, 2015টা আছে, 2019টা আছে, আর বিশেষ করে লেটেস্ট যেটা ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট ছিল 86 ছিল, সেটা আমরা পড়বো। কিন্তু লেটেস্ট যেটা হয় সেটা কিন্তু পরীক্ষায় বারবার দেয়, যে লেটেস্ট কোনটা হয়েছে 2019-এ। এবার 2019-এ যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা পরে পড়বো আমরা। এখন আমরা দেখছি যে অ্যামেন্ডমেন্ট কোথাও সংশোধন 1955-এ যে সিটিজেনশিপ অ্যাক্ট পাস করা হলো সেটাকে আবার সংশোধন করা হয়েছে, যেহেতু পার্লামেন্টের উপরে পুরো পাওয়ার আছে যে সে হচ্ছে সিটিজেনশিপের ব্যাপারে প্রভিশন তৈরি করতে পারবে। আর যখন প্রভিশন তৈরি করবে তো কী হবে, সংবিধান সংশোধন করতে হবে, অ্যামেন্ড করতে হবে, অ্যামেন্ড ছাড়া তো হবেই না। তো এতবার আমাদের খালি অ্যামেন্ডমেন্ট হয়েছে সংবিধান, তো 2019 হয়েছে, 2019 হয়েছে লেটেস্ট, আমরা আলোচনা করবো পরে। এবার আমি সিটিজেনশিপের ব্যাপারে ওথ অফ অ্যালিজেন্সের সাথে বলছি, যেটা সেকেন্ড শিডিউলে আছে। শিডিউলের ব্যাপারে এটাকে বলেছি যে একটা পার্টিকুলার আর্টিকেলের ব্যাপারে ডিসকাশন করা হয়েছে কোনো একটা শিডিউলে, তো এখানে সেকেন্ড শিডিউলটা আছে ওথ অফ অ্যালিজেন্স কথা বলা হচ্ছে। অ্যালিজেন্স কথা হচ্ছে সম্মান করা, দেশের প্রতি সম্মান, দেশের কনস্টিটিউশনের প্রতি সম্মান আমাদের রাখতে হবে প্রত্যেকটা সিটিজেনকে। অর্থাৎ ওথ অফ অ্যালিজেন্সের ব্যাপারে যে শিডিউলে আলোচনা করা হয়েছিল সেকেন্ড শিডিউলে ওথ অফ অ্যালিজেন্সের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এবার অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, আমরা সিটিজেনশিপ কীভাবে পাবো তার অনেকগুলো প্রভিশন আছে। দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 describes 5 ways of acquiring citizenship. 5 রকমের পদ্ধতি বলেছে, এরা 5ভাবে সিটিজেনশিপ পাবো। বাই বার্থে পেতে পারি, ডিসেন্ট, রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন অ্যান্ড ইনকর্পোরেশন অফ টেরিটরি। জন্মসূত্রে কেউ দেশের নাগরিক হবে। ডিসেন্টে বংশ দিক থেকে, বংশ মানে তার পিতামাতা দাদু। রেজিস্ট্রেশনের মাধ্যমে, ন্যাচারালাইজেশনের মাধ্যমে, আর আছে ইনকর্পোরেশন অফ টেরিটরি। আমি পড়বো একের পর 100। প্রথমে আমরা পড়বো বাই বার্থ। বাই বার্থে কীভাবে পাওয়া যায় বলছে, এ পার্সন বর্ন ইন ইন্ডিয়া or after 26 January 1950 but before 1st July in 1987 is a citizen of India by birth irrespective of the nationality of his parents. যখন দেশ স্বাধীন হয় ওই সময় একটা বিশাল সমস্যা ছিল মাইগ্রেটেড পিপলদের নিয়ে। কেউ ইন্ডিয়া থেকে পাকিস্তানে যায়, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসে, যে পাকিস্তান থেকে যারা ইন্ডিয়াতে আসে তাদের তো নাগরিক দিতে লাগবে। এবার যারা মাইগ্রেট হয়েছে এবং যারা জন্মগ্রহণ করেছে অলরেডি এখানে, এদের জন্য কিছু প্রভিশন লাগবে না। তো টোটাল 5টা ওয়ে বলা হয়েছে। ফার্স্ট বললাম বাই বার্থে, অর্থাৎ যারা জন্মগ্রহণ করেছে ইন্ডিয়াতে। কী বলছে জন্মসূত্রে কীভাবে, বাই বার্থ এ পার্সন বর্ন ইন ইন্ডিয়া অন or after 26 January 1950 but before 1st July 1987। 1950 সালে 26 জানুয়ারির পর, মানে এক কথা আমাদের কনস্টিটিউশন কাউন্সিলমেন্টের পর
এবং ঠিক 1 জুলাই 1987 আগ পর্যন্ত যারা এখানে এই আমাদের দেশে জন্মগ্রহণ করেছে তাদের ন্যাশনালিটি যাই হোক না কেন তারা কী হবে, আমাদের দেশের নাগরিক হবে বাই বার্থে। A person born in India on after 1 July 1987 is considered as a citizen of India only if either of his parents is a citizen of India at the time of his birth. A person born in India, একজন ব্যক্তি যে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে অন অর আফটার 1 জুলাই 1987, অর্থাৎ 1 জুলাই জন্মগ্রহণ করেছে অথবা 1 জুলাইয়ের পরে 1970 সালের 1 জুলাই এবং 1970 সালের 1 জুলাইয়ের পরে যারা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা সিটিজেন হিসেবে গণ্য করতে পারবো যদি ইফ ইদার অফ হিজ প্যারেন্টস ইজ সিটিজেন অফ ইন্ডিয়া, যদি তার বাবা মায়ের কে একজন এই দেশের সিটিজেন হয় জন্মের সময়, অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ, অর্থাৎ সে যখন জন্মগ্রহণ করেছে তার বাবা মাকে অন্ততপক্ষে কী হবে, অন্ততপক্ষে যে কোনো একজনকে দেশের নাগরিক হতে হবে, তার বাবা মাকে অন্ততপক্ষে দেশের নাগরিক হতে হবে যখন তার জন্ম হয়েছিল। তো টাইম বলছে কাট অফ, দেখো টাইমগুলো খুব ইম্পর্টেন্ট। 1987 জুলাই 1 জুলাই 1987, এটা কেন ইম্পর্টেন্ট আমি একটু পরে বলছি। থার্ডে কী বলছে, ফর দোজ হু বর্ন ইন ইন্ডিয়া অন আফটার 3 ডিসেম্বর 2004 আর কনসিডার সিটিজেন্স অফ ইন্ডিয়া, যারা 2004 সালের ডিসেম্বরে 3 ডিসেম্বর এবং তারপরে 3 ডিসেম্বর এবং তারপরে 2004 সালের 3 ডিসেম্বর এবং তারপরে জন্মগ্রহণ করেছে ইন্ডিয়াতে, তারা নাগরিক হবে ইফ বোথ অফ দেয়ার প্যারেন্টস আর সিটিজেন্স অফ ইন্ডিয়া, তার বাবা মার যদি দুজনেই সিটিজেন হয় তবে, আগে বলা হলো একজন, যেখানে ইফ ইদার অফ হিজ প্যারেন্টস 1987 1 জুলাই যেটা বলা হয়েছিল, এরপরে যারা জন্মগ্রহণ করেছে বাবা মায়ের কেউ একজন যদি দেশের নাগরিক হয়ে যায় তাহলে তার বাচ্চা জন্মসূত্রে নাগরিক হবে। এর বলছে 2004 সালের 3 ডিসেম্বরে এবং তারপরে যারা জন্মগ্রহণ করেছে জন্মের সময় তার বাবা মাকে কী হতে হবে, দেশের নাগরিক হতে হবে দুজনকে, বোথ অফ দেয়ার প্যারেন্টস আর সিটিজেন অফ ইন্ডিয়া, আমি হাইলাইট করেছি, অর ওয়ান অফ হুজ প্যারেন্টস ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, অথবা তার বাবা মায়ের কেউ একজন সিটিজেন যদি হয় তাহলে, অ্যান্ড দ্য আদার ইজ নট অ্যান ইলিগাল মাইগ্রেন্ট অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ, এবং জন্মের সময় যদি ইলিগাল মাইগ্রেন্ট না হয়। এখন কোশ্চেন হবে এরকম প্রভিশন দিল কী জন্যে, প্রভিশন এই জন্য দিল যে লেখা আছে ইলিগাল মাইগ্রেন্ট, অনেক সময় দেখা গেলো অন্য দেশের সঙ্গে কারো বিবাহ সূত্রে এই কান্ট্রির নাগরিক হতে পারে, এগুলো বিয়ে হয়েছে আর 1 বছর বাচ্চা হয়ে গেছে, কিন্তু বিবাহ সূত্রে সে নাগরিকতা পেয়েছে, কিন্তু সে যে নাগরিকতা পেয়েছে সেটা ইলিগাল না, লিগালি। এখন লিগাল ইলিগাল কিন্তু আমি একটু আগে বললাম যে অনেকে হয়তো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসছে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছে, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে, তো যদি কেউ এসে থাকে, বিশেষ করে এনিমি কান্ট্রি তো হবে না, যদি বাংলাদেশ বলে সেক্ষেত্রে মানায়, পাকিস্তান বা চায়নার ক্ষেত্রে তোমরা বলি না, যদি বাংলাদেশ থেকে কেউ বিবাহ সূত্রে ইন্ডিয়াতে আসে আর এখানকার নাগরিকতা পেয়ে গেছে তাহলে ঠিক আছে, লিগালি পেয়ে গেছে, বিবাহ সূত্রে পাওয়া যায়। কিন্তু ইলিগালি সে এখানে ইন্ডিয়াতে চলে এসছে এবং তার ছেলে মেয়ে যদি নাগরিকতার জন্য অ্যাপ্লাই করে তাহলে কিন্তু সে নাগরিকতা পাবে না। কেন? যতই তার বাবা দেশের নাগরিক হোক, যেহেতু তার মা ইলিগালি এসছে, আমি শুধুমাত্র মাকে ফোকাস করছি না, হতে পারে মা হতে পারে বাবা, অর্থাৎ মা এখানকার নাগরিক ছিল, তার বাবা ছিল বাংলাদেশে, অর্থাৎ বাবা বাংলাদেশ থেকে এখানে এসছে, তো যে কোনো একজন যদি ইলিগাল হয় তাহলে সেক্ষেত্রে সে নাগরিক হতে পারবে না। সেটা 2004 কথা বলছে যে ফর দোজ বর্ন ইন ইন্ডিয়া অন অর আফটার 3 ডিসেম্বর 2004 আর কনসিডার সিটিজেন অফ ইন্ডিয়া অনলি বোথ অফ দেয়ার প্যারেন্টস আর সিটিজেন অফ ইন্ডিয়া or one of whose parents is a citizen of India and the other is not an illegal migrant at the time. তো তিনটে কথা বললো, কী বললাম, একটা হলো যদি সে এখানে জন্মগ্রহণ করে থাকে যখন তার বাবা মা এখানকার কি সিটিজেন, অথবা বাবা মার মধ্যে যে কোনো একজন সিটিজেন, অথবা আর বাবার মধ্যে যে কোনো একজন সে যদি ইলিগাল মাইগ্রেন্ট না হয়। 3 ডিসেম্বর কথা বলা আছে 2004-এ। Next, the children of foreign diplomats posted in India and enemy alliance cannot acquire Indian citizenship by birth. ফরেন ডিপ্লোমেট বলতে বিদেশি কিছু রাষ্ট্রদূত আছে, মনে করো আমাদের ইন্ডিয়াতে বাইরের কান্ট্রি থেকে কিছু
বাইরের কান্ট্রি বলতে ফ্রান্স হতে পারে, আমেরিকা হতে পারে, যার ডিপ্লোমেট, যারা রাষ্ট্রদূত, অন্য কান্ট্রির রাষ্ট্রদূত আমাদের ইন্ডিয়াতে আছে, এবং যেহেতু ইন্ডিয়াতে আছে তো ইন্ডিয়াতে থাকতে থাকতে হয়তো তাদের সন্তান জন্মগ্রহণ করেছে, বা সন্তান জন্ম করুক আর না করুক, তার সন্তানের বয়স যদি 18 বছর হয়ে যায় এবং তারা যদি মনে করে যে আমি যেহেতু ইন্ডিয়াতে আছি তো আমরা ছেলে মেয়ে কী করবো, ইন্ডিয়ান সিটিজেনশিপ দেবো, যেহেতু আমি এখানকার কি ডিপ্লোম্যাটস। এ বলছে দ্য চিলড্রেন অফ ফরেন ডিপ্লোম্যাটস পোস্টেড ইন্ডিয়া অ্যান্ড এনিমি অ্যালায়েন্স ক্যান নট অ্যাকোয়ার ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই বার্থে এনিমি অ্যালায়েন্স অথবা ফরেন ডিপ্লোম্যাটের ছেলেমেয়েরা সিটিজেনশিপ পাবে না। সোজা কথাই বলছি, যারা আছে রাষ্ট্রদূত, তাদের ছেলে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করলেও তারা কিন্তু কী পাবে না, সিটিজেনশিপ পাবে না বাই বার্থে। এবং এনিমি অ্যালায়েন্স কিছু ব্যক্তি চায়না থেকে, পাকিস্তান থেকে এখানে বসবাস করছে, কোনো ব্যবসা সূত্রে বা যে কোনো কাজের জন্য হয়তো এসছে, ও তার ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে এখানে, জন্মগ্রহণ হবে না। তাহলে ফরেন ডিপ্লোমেটস বলা হলো আর এনিমি অ্যালায়েন্স বলা হলো। তিনটা আমি আবার রিপিট করে দিচ্ছি, একটা 26 জানুয়ারি 1950 আর 1 জুলাই 1987। এইগুলো হাইলাইট যেগুলো করা আছে একদম মাথার মধ্যে সেভ রাখতে লাগবে। 1 জুলাই 1987, আবার 1 জুলাই 1987 থেকে শুরু করে একটা নতুন প্রভিশন শুরু হলো, যেখানে বলেছে বাবা মার কেউ একজন তো সিটিজেন হয়ে থাকে। আর 2004 সেটাকে আবার চেঞ্জ করলো কি, যে জন্মের সময় ও যখন জন্ম হবে তার বাবা মাকে দেশের নাগরিক হতে হবে, অথবা বাবা অথবা মায়ের যে কোনো একজন নাগরিক হবে, এবং আরেকজন, যে কোনোর মধ্যে একজন এবং আরেকজন ওজন ইলিগাল মাইগ্রেট না হয়। আর লাস্ট যেটা বলো ফরেন ডিপ্লোম্যাটস, এর ছেলেমেয়েরা জন্মসূত্রে পাবে না, এবং এনিমি অ্যালায়েন্সেরা তারা জন্মসূত্রে পাবে না। বাই ডিসেন্ট, উত্তরাধিকার সূত্রে, ধর বংশ দিক থেকে, এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া অর অন অর আফটার 26 জানুয়ারি 1950 বাট বিফোর 10th ডিসেম্বর 1992, 1992 সালের 10 ডিসেম্বরের আগে, আর আমাদের কাউন্সমেন্ট 26 জানুয়ারি, এর আগে 1992 সাল আগে যারা ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করেছে, ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া বাই ডিসেন্ট। বাই ডিসেন্টে তারা কি ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে ইফ হিজ ফাদার্স ওয়াজ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ। যদি তার বাবা জন্মের সময় যদি তার বাবা ইন্ডিয়ান সিটিজেন হয়, অর্থাৎ একটা ব্যক্তি, সে তার কাছে ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রুফ আছে, সে ইন্ডিয়ান সিটিজেনশিপ সাপোজ, এবং তার একটা বাচ্চা হয়েছে, অর্থাৎ আমেরিকাতে বাস করছে, সেখানে একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, তো যেহেতু ওর বাবা ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে, ইন্ডিয়ান সিটিজেনশিপের ভিত্তি করে, মানে বাবার ইন্ডিয়ান সিটিজেনশিপ ভিত্তি করে ছেলে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে। তো এটা বাই ডিসেন্টে বলা হচ্ছে। বাই ডিসেন্টে এইভাবে জন্মসূত্রে আমরা পেতে পারি। জন্মসূত্রে বলা ভুল হচ্ছে, মানে বংশগত দিক থেকে, উত্তরাধিকার সূত্রে বংশ দিক থেকে আমরা বলতে পারি, সেটা হলো বাই ডিসেন্টে। এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া অন অর আফটার 10 ডিসেম্বর 1992, 10 ডিসেম্বর আগে একটা বলা হলো, একটা পরে বলা হচ্ছে, ইজ কনসিডার্ড অ্যাজ সিটিজেন অফ ইন্ডিয়া ইফ ইদার অফ হিজ প্যারেন্টস ইজ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ। 1992 সালে 10 ডিসেম্বরের পরে এবং 10 ডিসেম্বরের পরে যদি কারো জন্মগ্রহণ করে থাকে ভারতের বাইরে, তাহলে বাই বার্থে সে কী হবে, বাই ডিসেন্টে সে কী হবে, দেশের নাগরিক হবে, ইফ ইদার অফ হিজ প্যারেন্টস ইজ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ। জন্মের সময় তার বাবা মায়ের কেউ একজন যদি দেশের নাগরিক হয়। এর আগে বলা হলো শুধুমাত্র ফাদার, ইফ হিজ ফাদার ওয়াজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে 1992 আগে বাবা শুধুমাত্র যে দেশের নাগরিক হয় তাহলে পেয়ে যাবে, কিন্তু তাহলে ওই মায়ের ক্ষেত্রে সেরকম প্রভিশন ছিল না 1992-তে। 1992 এর পর নতুন প্রভিশন নিয়ে আসলো, যে কোনো একজন মা অথবা বাবা যে কোনো একজন নাগরিক থাকলে সে কীভাবে পেয়ে যাবে, নাগরিকতা পেয়ে যাবে 1992। তাহলে এগুলো কাট অফ ডেট। 1992 এর আগে কী ছিল, বাই ডিসেন্টে 1992 বাবা একমাত্র যদি নাগরিক হয়ে থাকে দেশের, তাহলে তার ছেলে যেখানেই জন্ম করুক না কেন সে পাবে, শুধুমাত্র এনিমি কান্ট্রি বাদে। আর 1992 পরে বললাম যে তার বাবা মার যে কোনো একজন সিটিজেন হয়ে থাকে জন্মের সময়, এবং তার জন্ম যেখানে হোক না কেন, শুধুমাত্র এনিমি কান্ট্রি বাদ দিয়ে তার ছেলে কী হবে, জন্মসূত্রে কী হবে, নাগরিকতা পেয়ে যাবে। ফ্রম 3 ডিসেম্বর 2004 onwards, a person born outside India shall not be citizen of India by descent। 2004 সাল 3 ডিসেম্বর পরে বাই ডিসেন্টে
সিটিজেনশিপ পাবে না যদি তার জন্ম দেশের বাইরে হয়, আনলেস হিজ বার্থ ইজ রেজিস্টার্ড অ্যাট অ্যান ইন্ডিয়ান কনসুলেট উইথ 1 year of the date of birth or with the permission of central government after the expiry of the said period. জন্মের 1 বছরের মধ্যে তাকে রেজিস্টার করতে হবে। যদি রেজিস্টার না করতে পারে, যদি 1 বছর সময়টা পার হয়ে যায়, তাহলে কী করতে হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিয়ে তাকে সিটিজেনশিপ নিতে হবে। 1 বছর টাইম থাকে, জন্মের 1 বছর টাইম থাকে, 1 বছরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। যদি 2004 পরে কারো দেশের বাইরে জন্মগ্রহণ হয় এবং সে যদি 1 বছরের মধ্যে রেজিস্ট্রেশন না করে, তাহলে তাকে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিয়ে দেশের নাগরিকতা অর্জনের জন্য অ্যাপ্লাই করতে হবে। বাই রেজিস্ট্রেশনে হয়, এ পার্সন অফ ইন্ডিয়া অরিজিন হু ইজ অরিজিনালি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 years বিফোর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। একজন ব্যক্তি ইন্ডিয়ান অরিজিন অর্থাৎ ভারতের বংশোদ্ভূত, যে অর্ডিনারি ইন্ডিয়াতে রেসিডেন্ট করছে 7 বছর ধরে, 7 বছর ধরে ভারতে এসে বসবাস করছে, অ্যাপ্লিকেশন করার আগে, অর্থাৎ সরাসরি এটাই যে একটা ব্যক্তি রেজিস্ট্রেশনের মাধ্যমে ইন্ডিয়ার নাগরিকত্ব পাবে যদি সে অ্যাপ্লিকেশন করার আগে ঠিক 7 বছর পর্যন্ত ইন্ডিয়াতে বসবাস করে থাকে। মানে আগে ইন্ডিয়াতে 7 বছর বসবাস করে থাকতে লাগবে, তারপর 7 বছর বসবাস করার পর তারপর সে অ্যাপ্লাই করতে পারবে। তাই সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে কোনো ব্যক্তি আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে পারে, এটা বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে। A person of Indian origin who is ordinary resident in any country or place outside undivided India, আনডিভাইডেড ইন্ডিয়ার বাইরে, আনডিভাইডেড এই জন্য বলছে পাকিস্তান ভারত, এই দুটো পাকিস্তান ভারত বাংলাদেশ এই 3টে কান্ট্রি বাদ দিয়ে অন্য কান্ট্রিতে যদি কোনো ব্যক্তির রেসিডেন্ট হয় এবং সে যদি আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে চায়, তাহলে সে বাই রেজিস্ট্রেশনে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে। A person who is married to a citizen of India and is ordinarily resident in India for 7 years before making application for registration. একজন ব্যক্তি সে যদি ইন্ডিয়ার কোনো সিটিজেনকে বিয়ে করে, অর্থাৎ বাংলাদেশে কোনো, বাংলাদেশ বাদ দিচ্ছে অন্য কোনো কান্ট্রি, কারণ বাংলাদেশ তো হবে না, আনডিপেন্ডেন্ট ছিল না, তো বাংলাদেশ, ফ্রান্স বললাম বা আমেরিকা বললাম বা ইংল্যান্ড, যে কোনো একটা কান্ট্রি থেকে একটা ব্যক্তি মনে করো ইন্ডিয়ার কোনো সিটিজেনকে বিয়ে করেছে, কিন্তু ইন্ডিয়ান সিটিজেনকে বিয়ে করার 7 বছর পর তাকে অ্যাপ্লাই করতে হবে। অথবা এটাও হতে পারে যে বিয়ে করেছে ঠিকই আছে, জন্মসূত্রে বিয়ে করেছে ঠিকই আছে, কিন্তু তাকে 7 বছর ধরে বাস করতে হবে ইন্ডিয়াতে। বিয়ে করেছে, বিয়ে করার 7 বছর বাস করতে হবে, তারপরে সে অ্যাপ্লাই করবে। তা জন্মসূত্রে, বিয়ে সূত্রে দেখো বাই রেজিস্ট্রেশনে দুটো আমরা পেলাম, যে কেউ যদি নর্মালি 7 বছর ধরে ইন্ডিয়াতে বাস করতে পেয়ে যাচ্ছে, তবে অ্যালাইন কান্ট্রি হবে না, ফ্রেন্ডলি হতে হবে। যদি 7 বছর ধরে বাস করেছে এমন কোনো ব্যক্তি, অর্থাৎ বিবাহ সূত্রে এখানে ছিল, বিয়ের 7 বছর পর সে দেশের নাগরিকের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এটা রেজিস্ট্রেশন। মাইনর চিলড্রেন অফ পার্সনস হু আর চিলড্রেন অফ ইন্ডিয়া, আর কিছু মাইনর চিলড্রেন আছে যার বয়স 18 বছর হয়নি, তারা দেশের সিটিজেন হবে। আ পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি হুজ প্যারেন্টস আর রেজিস্টার্ড অ্যাজ সিটিজেন অফ ইন্ডিয়া, যার বয়স হয়ে গেছে, ফুল ক্যাপাসিটি এজ, ফুল এজ মানে হচ্ছে 18 বছর হয়ে গেছে, এবং হুজ প্যারেন্টস আর রেজিস্টার্ড অ্যাজ সিটিজেন অফ ইন্ডিয়া, এবং তার বাবা মা হচ্ছে অলরেডি ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে গেছে, তাহলে সেসব ছেলেমেয়েরা কি রেজিস্ট্রেশনের মাধ্যমে সিটিজেনশিপ পেয়ে যাবে। তাহলে রেজিস্ট্রেশনের মাধ্যমে সিটিজেনশিপ তো 7 বছরে সেট করতে হবে, এবং তার যদি বাচ্চা মাইনর হয়, তো যেহেতু তার বাবা মা সিটিজেন পেয়ে গেছে, তো তার সূত্রে ও ছেলে মেয়ে পেয়ে যাবে রেজিস্ট্রেশনে। আবার যদি কোনো ব্যক্তির ছেলে মেয়ে হুজ প্যারেন্টস আর রেজিস্টার্ড এজ সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ ইন্ডিয়াতে, না কী বলবো এটাকে, মানে বাবা মা যদি দেশের নাগরিক রেজিস্ট্রেশনে পায় এবং তার ছেলে মেয়ের যদি ফুল এজ হয়, 18 বছর হয়ে যায়, তাকেও রেজিস্ট্রেশন করতে হবে। তো যে সূত্রে পাচ্ছে সেটা হলো তার বাবা মায়ের সূত্রে, যেহেতু বাবা মা রেজিস্ট্রেশন আছে। এখন প্রশ্ন হচ্ছে ব্যাপারটা তো একই, বাবা মাকে রেজিস্ট্রেশন করতে হয়েছে, পেয়ে গেছে, তো একেও তো রেজিস্ট্রেশন করতে হচ্ছে, কিন্তু 7 বছর বাস করতে হবে, তার প্রুফ দেখাতে হবে। এটা হতে পারে 7 বছর ছিল না, জন্ম বাবা মাকে বাই রেজিস্ট্রেশনে
এ পেয়ে গেছে, কি বলবো, বাই রেজিস্ট্রেশনে সিটিজেনশিপ পেয়ে গেছে এবং তার জন্ম হয়তো বাইরে হয়েছে এবং সে এখানে থাকছে না, বাইরে থাকছে, এটা হতে পারে। নো ম্যাটার, সে যদি সেরকম পিতামাতার সন্তান হয়ে থাকে যার রেজিস্ট্রেশন এখানে হয়েছে, মানে যার সিটিজেনশিপ রেজিস্ট্রেশনের মাধ্যমে হয়েছে, তো এ পার্সন অফ ফুল এজ অফ ক্যাপাসিটি হুজ প্যারেন্টস আর রেজিস্টার্ড এজ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ওকে 7 বছর থাকতে লাগবে কোনো মানে নেই, যেহেতু ওর মা সিটিজেনশিপ পেয়ে গেছে রেজিস্ট্রেশনে, তো এও রেজিস্ট্রেশনের মাধ্যমে সিটিজেন পেয়ে যাবে তার বাবার সূত্রে। পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি হু or either of his parents was earlier citizen of independent India and as ordinary resident in India for 12 months immediately before making an application for registration. A person of full age and capacity who or either of his parents was earlier citizen of India, independent India, সে এবং তার পিতামাতা ঠিক ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে সে কী ছিল, সিটিজেন ছিল, এবং অর্ডিনারি সে কী করছে, ইন্ডিয়াতে রিসাইড করছে 12 মাস ধরে, মানে 1 বছর। 1 বছর ধরে ইন্ডিয়াতে রিসাইড করছে, কিন্তু আগে হয়তো মাঝখানে কোথাও গিয়েছিল ফরেনার, আগে বাবা মা দেশের নাগরিক ছিল, হয়তো পরবর্তীকালে অন্য কোথাও গেছে ব্যবসা সূত্রে বা কোনো কাজের সূত্রে বাইরে গেছিলো, আবার তারা ইন্ডিয়াতে ব্যাক করে এসছে এবং 12 মাস ধরে রিসাইড করছে। যদি 12 মাস ধরে তারা রিসাইড করে থাকে, তা ইমিডিয়েটলি তারা কী হবে, রেজিস্ট্রেশনের মাধ্যমে আবার সিটিজেনশিপ পাবে। এখন কোশ্চেন হচ্ছে, আমি যেটা 9 নম্বর আর্টিকেল বললাম, টার্মিনেশন, কোনো ব্যক্তি যদি ভলেন্টারিলি অন্য কোনো দেশের নাগরিকতা পেয়ে যায়, তো সেই ক্ষেত্রে নাগরিকতা কী হবে, কেটে যাবে। তো এটা একটা ওই প্রসেস হতে পারে যে হয়তো ইন্ডিয়ান সিটিজেন ছিল, তো সে অন্য কান্ট্রিতে থাকতে থাকতে ওখানকার নাগরিক হয়ে গেছে, আবার ওখানকার নাগরিক সে ক্যান্সেল করে আবার ইন্ডিয়াতে এসছে আর 1 বছর ধরে আছে, আর যদি মনে করে যে আমরা এখানে আবার ইন্ডিয়াতে সিটিজেনশিপ নিব, তার তাকে রেজিস্ট্রেশন করতে হবে। সাধারণত এরকম কেস খুব কমই আছে, কিন্তু তাকে 1 বছর থাকতে লাগবে, 1 বছর থাকতে লাগবে, যেহেতু যে ইন্ডিয়ান নাগরিক ছিল। তো এটা এই কেসটা খুবই কম আছে, সেরকম হয় না বলতে গেলে। A person of full age and capacity who has been registered as an overseas citizen of India card holder for 5 years and who is ordinary resident in India for 12 months before making application of registration. তার পুরোপুরি 18 বছর বয়স হয়ে গেছে, যে যোগ্য সিটিজেনশিপ ইন্ডিয়া সিটিজেন হওয়ার যোগ্য আছে, এবং সে ওভারসিজ সিটিজেন, তো হু হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ অ্যান ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার ফর 5 years। ওভারসিজ মানে তার বাবা মা নাগরিক এখানকার, কিন্তু সেও তো কাজের সূত্রে বাইরে আছে, তো এটাকে বলছেন ওভারসিজ সিটিজেন। এবং তার ছেলেমেয়েরা হয়তো ইন্ডিয়াতে নাগরিক পাওয়ার জন্য অ্যাপ্লাই করছে, তো রেজিস্ট্রেশন মাধ্যমে করতে হবে, সব যা করছে পড়া হচ্ছে সব রেজিস্ট্রেশন বলা হচ্ছে। তো কী বলছে, যারা সিটিজেন অফ ইন্ডিয়ান কার্ড হোল্ডার আছে ফর 5 years and who is ordinary resident in India for 12 months, এবং যে 12 মাস ধরে অর্থাৎ 1 বছর ধরে ইন্ডিয়াতে রিসাইড করছে বিফোর মেকিং অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। এই একই প্রসেস, রেজিস্ট্রেশনে 12 মান্থ বলা হচ্ছে। সেরকম কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন না, আমি এগুলো বলছি ঠিকই, কিন্তু এতটা মাথায় রাখার কোনো প্রয়োজনই নেই, জাস্ট খালি প্রসেসগুলো পড়ে যেতে হবে যে বাই রেজিস্ট্রেশন হয় এটুকু। নেক্সট, বাই ন্যাচারালাইজেশন, that he is not a citizen of any country where citizen of India are prevented from becoming a citizen of that country by naturalization. That he is not a citizen of India, citizen of any country where citizen of India are prevented. সে এমন কোনো কান্ট্রির সিটিজেন না যেখানে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে নাগরিক আছে তাকে প্রিভেন্ট করছে বিকামিং আ সিটিজেন অফ ইন্ডিয়া, বিকামিং আ সিটিজেন অফ দ্যাট কান্ট্রি। সেই কান্ট্রির সিটিজেন হতে দিচ্ছে না, সেরকম কোনো ব্যক্তিকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দিবে বাই ন্যাচারালাইজেশনে। বাই ন্যাচারালাইজেশনে সেই কান্ট্রির নাগরিকদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী দেবে, সিটিজেনশিপ দেবে, যে কান্ট্রিতে সে বাস করছে তার সেখানে সে সিটিজেনশিপ পাচ্ছে না, সে ন্যাচারালাইজেশন। দ্যাট ইফ হি ইজ আ সিটিজেন অফ এনি কান্ট্রি, হি আন্ডারটেক্স টু রিনাউন্স দ্য সিটিজেনশিপ অফ দ্যাট কান্ট্রি in the event of his application for citizenship being accepted. আমি একটু যেটা বললাম যে অন্য কোনো কান্ট্রির সিটিজেনশিপ সে যদি ত্যাগ করে তবে সে ইন্ডিয়ান কান্ট্রির কি ইন্ডিয়ান আমাদের দেশের নাগরিক
হবে, কারণ আমাদের কান্ট্রিতে সিঙ্গেল সিটিজেনশিপে আইডি নেওয়া হয়েছে। আমাদের দেশের নাগরিক হতে অন্ততপক্ষে সে দেশের নাগরিকতা আগে ত্যাগ করতে হবে, তারপরে আমাদের কান্ট্রিতে সে পাবে। এটা একটা ন্যাচারালাইজেশন। কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। আমি বুঝতে পারছি যে এগুলো খুব ক্রিটিক্যাল জিনিস, কিন্তু এখান থেকে কোশ্চেন তৈরি হবে কীভাবে, বেসিক কোশ্চেন হবে। যেমন যে বলতে পারে যে কোনো একটা ব্যক্তি অন্য কান্ট্রি সিটিজেন ছিল, সেখানকার সিটিজেন ত্যাগ করে ইন্ডিয়ান কান্ট্রির সিটিজেন পেয়ে গেছে। তো এটা এই যে সিটিজেনশিপ পেলো, এটা কোন প্রসেসে পেয়েছে, মানে বাই বার্থে, বাই ডিসেন্ট, বাই ন্যাচারাল, মানে যতগুলো আমরা বললাম যে ক্যাটাগরিগুলো আছে, কীভাবে তারা পাচ্ছে, কী পদ্ধতিতে, তো কোন পদ্ধতির মধ্যে পড়ছে, তো তবে বাই ন্যাচারালাইজেশন পদ্ধতিতে কোনো ব্যক্তি যদি অন্য কান্ট্রির সিটিজেন ত্যাগ করে দেয়, তাহলে আমাদের কান্ট্রি সিটিজেনশিপ পাবে। দ্যাট হি হ্যাজ ইদার রেজিস্টার্ড ইন ইন্ডিয়া or been in the service of government in India throughout the period of 12 months immediately preceding the date of application. যে কোনো একটা ব্যক্তি, সে তো আমাদের ইন্ডিয়ার একজন, সে ইন্ডিয়াতে বসবাস করেছে এবং সে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের সার্ভিস চাকরি করেছে। তো 12 মাস ধরে, থ্রুআউট দ্য পিরিয়ড অফ 12 মান্থস, মানে 1 বছর অ্যাপ্লিকেশন করে 1 বছর ধরে তাকে সে এখানে রিসাইড করছে, সেরকম ব্যক্তি বাই ন্যাচারালাইজেশনে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে। কারা? যারা আমাদের দেশে সরকারে চাকরি করেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় সার্ভিস করেছে এবং তারা এখানে ইন্ডিয়াতে রিসাইড করেছে, বা ন্যাচারালাইজেশন তারা আমাদের ইন্ডিয়াতে সিটিজেনশিপ পাবে। দ্যাট ইজ এ গুড ক্যারেক্টার। আর ভালো চরিত্র হতে হবে, যদি বাই ন্যাচারালাইজেশন হয় তাহলে অন্তপক্ষে তাকে ভালো চরিত্র হতে হবে, তবে সে পাবে। এবার আমরা আসবো, দ্যাট হি হ্যাজ অ্যান অ্যাডিকুয়েট নলেজ অফ আ ল্যাঙ্গুয়েজ স্পেসিফাইড ইন দ্য 8th শিডিউল টু দ্য কনস্টিটিউশনের 8th শিডিউলে যে ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, অন্ততপক্ষে তাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে অ্যাডিকুয়েট নলেজ রাখতে লাগবে। আর্টিকেল 8th শিডিউলে আমরা জানি আমাদের টোটাল ল্যাঙ্গুয়েজ কনস্টিটিউশনে আছে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমাদের দেশে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, আমি আগে বলেছিলাম, আলোচনা করবো না। আমাদের দেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কেন নেই সেই বিষয়ে আপনারা আগের ভিডিওগুলো দেখবেন, পাবেন। আমি বলছি যে আমাদের দেশে টোটাল যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে সেটা 8th শিডিউলে আছে। 8th শিডিউলে টোটাল 22টা ল্যাঙ্গুয়েজ কথা উল্লেখ করা হয়েছে। কী বললাম? 8th শিডিউল, 8 নম্বর শিডিউলে। যেমন এর আগে আমি 2 নম্বর শিডিউল বললাম, যেটা ওথ অফ অ্যালিজেন্স, শপথ। এখানে কি বলা আছে? 8th শিডিউল। 8 নম্বর শিডিউলে ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে। ইন্ডিয়াতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা আছে? 22টা আছে। এই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তার নলেজ রাখতে হবে, তবে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে বাই ন্যাচারালাইজেশন। That in the event of certificate of naturalization being granted to him, he intends to reside in India. যদি ন্যাচারালাইজেশনের যে পদ্ধতিগুলো আছে এগুলো সে ফলো করে, তার থেকে আমাদের দেশ কী করবে? সিটিজেনশিপ দিবে। যদি সে মনে করে যে আমি ইন্ডিয়ায় থাকবো, তাহলে ইন্ডিয়ায় সে যদি থাকতে চায়, দীর্ঘদিন ধরে থাকতে চায় না যে আসলাম আর চলে গেলাম, এখানে যদি দীর্ঘদিন ধরে থাকার তার মানসিকতা নিয়ে থাকে, তাহলে তাকে ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ দেওয়া হবে। এভরি ন্যাচারালাইজড সিটিজেন মাস্ট টেক অ্যান ওথ অফ অ্যালিজেন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। একটুই বললাম যে প্রত্যেকটা সিটিজেনকে কী করতে হবে? এটা ওথ নিতে হবে। আর যে ওথের ব্যাপারটা আমি এর আগে বলেছি যে ওথের ব্যাপারটা 2nd শিডিউলে আছে। তো বাই এভরি ন্যাচারালাইজড সিটিজেন, প্রত্যেকটা ন্যাচারালাইজড সিটিজেনকে ওথ নিতে হবে। ওথ না নিতে পারলে ওথ না নিলে তারা সিটিজেন হতে পারবে না। বাই ইনকর্পোরেশন টেরিটরি, কোনো একটা টেরিটরিকে আমাদের ইন্ডিয়ার মধ্যে ইনকর্পোরেট করা হলো, অন্তর্ভুক্ত করা হলো। আর যখনই কোনো একটা টেরিটরিকে ইন্ডিয়ার মধ্যে ইনকর্পোরেট করা হবে, সঙ্গে সঙ্গে সেই সমস্ত টেরিটরি পিপলরা আমাদের দেশের নাগরিক হয়ে যাবে। কেমন বলছি? ইফ এনি ফরেন টেরিটরি বিকামস এ পার্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পেসিফাইজ দি পার্সনস হু এমং দ্য পিপল অফ টেরিটরি শ্যাল বি সিটিজেন অফ ইন্ডিয়া। যেমন আমাদের পর্তুগিজ অধিকৃত কিছু দাদরনগর হাভেলি এগুলো ছিল, ফ্রেঞ্চ অধিকৃত চন্দননগর ছিল, আমাদের মাহে করাইকল, এগুলো সব ফরেন টেরিটরি ছিল। যখন আমাদের ইন্ডিয়া অধিগ্রহণ করেছে, ইনকর্পোরেট করেছে, ইন্ডিয়ার মধ্যে নিয়ে আসলো, তো অটোমেটিক সেখানকার যে পিপলটা ছিল তারা আমাদের দেশের নাগরিক হয়ে গেল। তো এটা একটা বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, যেটা বলছি এই পদ্ধতিতে নাগরিকত্ব অর্জন করা যাবে। কিছু স্পেশাল প্রভিশন আছে নাগরিকত্বের বিষয়ে, যেমন বলেছে স্পেশাল প্রভিশন অ্যাজ টু সিটিজেনশিপ অফ পার্সনস কভার্ড বাই আসাম অ্যাকর্ড। আসাম অ্যাকর্ড, আসাম যে চুক্তি ছিল, এবার চলে আসবে এনআরসি ব্যাপারটা। এনআরসি যেটা নিয়ে পুরো দেশ তোলপাড়। তো এনআরসি কী অ্যাকচুয়ালি সেটা আমরা জানবো। আমাদের কনস্টিটিউশনে এনআরসি ব্যাপারে কী বলছে। সিটিজেনশিপ হওয়ার জন্য তো আমরা প্রসেসগুলো সব পড়লাম, মোটামুটি সব প্রসেস বলা হয়ে গেছে।
কী কী প্রসেস ফলো করতে হবে, সব প্রসেস বলা শেষ। এখন শেষে আমরা যেটা বলছি সেটা হলো যে আমাদের যে এনআরসির পরে যে সমস্যা চলছিল এটা কেন হচ্ছিল, কারণটা কি? ঘটনা হচ্ছে যে আসামে কোর্ট, আসামে যে পিপলরা ছিল না, তারা ক্লেম করেছিল, তারা ডিমান্ড করেছিল যে বাংলাদেশ থেকে যেভাবে মানুষ আসামে এসে রিসাইড করছে, তো আসামের পিপলদের যে কালচার সেটা এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে। সেই জন্য আসামের কালচারকে প্রোটেকশনের জন্য তারা ক্লেম করেছিল যে এখান থেকে কি করা হোক, বাংলাদেশি মানুষদের তাড়ানো হোক, কারণ আমাদের কালচার বিপন্ন। আসামে যে একটা স্বতন্ত্র কালচার আছে, তারা মনে করতো যে আমাদের কালচার বিপন্ন, বাংলাদেশে বেশি জমাচ্ছে, আমাদের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, বা আমাদের যে কালচার সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো আসামের পিপলরা কিন্তু একটা ডিমান্ড করেছিল। তো যেহেতু ডিমান্ড করেছিল, তো সেখানে বাংলাদেশি পিপল আছে না, বিশেষ করে বাঙালি, বাঙালি, বাংলার কালচার, আসামি কালচার, যাতে আসামের কালচারের মধ্যে বাংলাদেশের কালচার, বাংলার কালচার না জুটে যায়, বাংলাদেশি না বাংলার কালচার। যদিও বাংলাদেশ থেকে প্রচুর মানুষ গেছে, শুধু বাংলাদেশ থেকে গিয়ে তা কিন্তু না, আমাদের দেশের ওয়েস্ট বেঙ্গল যে আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু মানুষ গেছে, কিন্তু বেশিরভাগ 95%-এর বেশি হবে মানুষ বাংলাদেশ থেকে গেছে। তো বাংলাদেশে যে লোকগুলো আসামে বসবাস করেছে, তারা লিগ্যাল সিটিজেন না ইলিগাল সিটিজেন প্রুভ করতে হবে। তো লিগ্যাল সিটিজেন হতে কোনো ব্যাপারই না। ওরা ক্লেম করেছিল যে বাংলাদেশ থেকে লোকগুলো এসছে, তারা হচ্ছে ইলিগাল সিটিজেন, ওদের কাছে ভোটার কার্ড আছে, কিন্তু ওরা ইলিগাল, তাহলে প্রুভ তো করতে হবে না লিগ্যাল না ইলিগাল। সো দেশের ওই আসামের পিপলরা তারা ডিমান্ড করেছিল যে এখান থেকে খুঁজে বের করতে হবে কি লিগ্যাল কি ইলিগাল। সেই জন্যে এটাই বলছে যে স্পেশাল যে প্রভিশন দেওয়া আছে আসাম অ্যাক্টের জন্য, কি বলছে, দ্য পার্সন হু কেম ফ্রম বাংলাদেশ টু আসাম বিফোর 1 জানুয়ারি 1966, 1966 সালের 1 জানুয়ারির আগে, দেখো টাইম কিন্তু খুব ক্লিয়ারলি মাথায় রাখতে লাগবে এখানে, 1966 সালের আগে যারা বাংলাদেশে এসেছে, দ্য পার্সন হু কেম ফ্রম বাংলাদেশ টু আসাম বিফোর 1 জানুয়ারি 1966, এই যে এর আগে যারা এসছে তারা তো এখানকার কি নাগরিক হয়ে গেল। কিন্তু এরপর যারা এসছে বলছে এভরি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু কেম টু আসাম অন আফটার 1 জানুয়ারি 1966 বাট বিফোর 25 মার্চ 1971 ফ্রম বাংলাদেশ। তো 1966 একটা কথা বলা হলো, এর আগে একটা বলা হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসামে এসছে ঠিক 1966 সালের 1 জানুয়ারিতে অথবা 1 জানুয়ারি, এবং ঠিক 1971 সালের 25 মার্চ তারা দেশের কি নাগরিক হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে 1971 সালটা কাট অফ ডেট হল কার ক্ষেত্রে, আসামের ক্ষেত্রে। আসামে যে মানুষরা আছে তাদেরকে প্রুভ করতে হবে যে তারা 1971 সাল আগে বাংলাদেশ থেকে আসামে এসেছিল। প্রথমে একটা 1966 বলা হলো, তো যারা এখানকার এসছে দ্য পার্সন হু কেম ফ্রম বাংলাদেশ বিফোর 1 জানুয়ারি 1966, তারা তো সিটিজেনশিপ পেয়ে যাবে। ইভেন পরে আরেকটা ডেট বলা হয়েছে যে 1 জানুয়ারি 1966 বা বিফোর 25 মার্চ 1971, 1971 সালের 25 মার্চের আগে যারা বাংলাদেশ থেকে আসামে এসছে তারা ইন্ডিয়ার সিটিজেনশিপ হবে। কিন্তু যারা পড়ে এসছে 1971 সালে পড়ে এসছে, তারা কী হবে, তারা সিটিজেনশিপ পাবে না। তারাই পাবে যারা 71 সাল আগে এসছে, তাদেরকে বলা হবে তারা লিগ্যাল সিটিজেন। তো এটা করতে গিয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যখন আমরা এনআরসি এখানে করা হলো ইয়েতে আসামে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, তার মানে এটা যে ওদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যেটা রেজিস্ট্রেশন আছে, রেজিস্টার যেটা বলি আমরা, সেই রেজিস্টারে তাদের কি নাম আছে না নাই। যদি রেজিস্টারে তার নাম থাকে তো খুব ভালো, তারা সিটিজেন, আর যদি না থাকে তাহলে ইন্ডিয়ার সিটিজেন না। তার জন্য কী করা হলো, মানুষকে প্রুভ করতে হলো যে তারা আদৌ কি লিগ্যাল না ইনলিগ্যাল। এখন ঘটনা হচ্ছে যে এনআরসি যেটা বলা হচ্ছে দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, এই এনআরসিতে নাম তোলার জন্য মানুষকে প্রুভ করতে হলো যে তারা এখানকার লিগ্যাল সিটিজেন। আর এই জন্য 1971 সালের আগে তারা বাংলাদেশ থেকে আসামে গিয়েছিল, প্রুভ করতে হবে। এখন প্রুভ করার জন্য কী লাগবে, প্রুভ করার জন্য বার্থ সার্টিফিকেট লাগবে, যেটা এখানে বার্থ সার্টিফিকেট দিয়ে তো হবেই না, বিশেষ করে জমি জায়গার দলিল। আর ওখানে মেনলি জমি জায়গার দলিল, যে ওখানে এসে তারা ডিসাইড করেছে, তারা জমি কিনেছে, জায়গা কিনেছে, তার তো কোনো প্রুফ থাকবে না। জমি জায়গার দলিলের প্রুফ থাকবে 1971 সাল আগে। জন্ম তো বাংলাদেশে হয়েছে, জন্ম সার্টিফিকেট তো কোনো প্রুফ হবে না, মেনলি দলিলটা মেয়ে ওখানে। তো 1971 সালে একটা কাট অফ ডেট সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছিল যে 1971 সালে আগে যারা এসছে তারা সিটিজেনশিপ পাবে, তবে তারা প্রুভ করতে হবে তারা বাংলাদেশ থেকে এসছে 1971 সাল আগে। এটা কিন্তু 1971 সাল যেটা অ্যাকর্ড বলা হচ্ছে, আসাম অ্যাকর্ড, এটা হচ্ছে কিন্তু আসামের ক্ষেত্রে।
পুরো ইন্ডিয়ার ক্ষেত্রে না। তো এখন বর্তমানে যে সমস্যা আমাদের হয়ে গেছে, মানুষ এটা ভুলে বানিয়ে নিয়েছে যে 1971 সালে যে কাট অফ বলা হয়েছে এটা পুরো দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আরে সব থেকে বড় আমাদের যেটা বিষয় সেটা হলো যে আসাম অ্যাকর্ড 1971 সালটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। অমিত শাহ বারবার বলেছে যে 1971 সালের কাট অফ ডেট সুপ্রিম কোর্টের তত্ত্বাবধান হয়েছে, এটা আসামের জন্য হয়েছে, গোটা ইন্ডিয়ার জন্য না। এখন যদি গোটা ইন্ডিয়ার জন্য একটা রেজিস্টার তৈরি করতে হয় তাহলে পুরো ইন্ডিয়াতে এনআরসি করতে হবে, পুরো ইন্ডিয়াতে আবার কী করতে হবে, ছাঁকনির মধ্যে ছাঁকতে হবে যে কারা হচ্ছে লিগ্যাল সিটিজেন কারা ইলিগ্যাল সিটিজেন। ওটা ছিল শুধুমাত্র আসামের জন্য। কিন্তু এটা করতে গিয়ে দেশের মানুষ প্রোটেস্ট করা শুরু করলো। আরে কেন প্রোটেস্ট করা শুরু করলো? মানুষের কাছে কোশ্চেন একটাই যে যদি আসামের পিপিলরা বাংলাদেশ থেকে এসে 1971 সালের আগে যে এসে তারা যদি প্রুভ না করতে পারে যে তারা ইন্ডিয়ান সিটিজেন, ডকুমেন্ট যদি প্রুভ না করতে পারে, আমরা কী করে প্রুভ করব যে আমরা দেশের নাগরিক? কারণ সবার কাছে কি দলিল আছে? এখন এটা সব কনফ্লিক্ট চলছে। কে বলছে যে বাই বার্থে হলে হয়ে যাবে, কিন্তু বাই বার্থে হলো কারো কাছে কি প্রুফ আছে? আগে তো জন্ম সার্টিফিকেট তো তৈরি হতো না, জন্ম সার্টিফিকেট তৈরি হতো না, জন্ম কার কখন কেউ বলতে পারবে না। তো কী দিয়ে মানুষ প্রুভ করে? সবার কাছে দলিল ছিল না, জমি জায়গা সবার কাছে ছিল না। আমরা জানি যে আগে ওই কী বলে জমিদার ছিল, জমিদার কাছে একমাত্র জমি ছিল। যারা গরিব পিসিয়ান যারা ছিল ওদের কি জমি ছিল? জমি ছিল না, সবার কাছে জমি ছিল না। তাহলে যারা গরিব মানুষ, যারা এসসি এসটি ওবিসি, ওরা কী করবে? ওরা যাবে কোথায়? ওরা তো পড়াশোনা যায় না, ওদের কাছে কোনো ডকুমেন্টস নেই বলতে গেলে। তো সব থেকে বেশি প্রবলেমে কারা পড়বে? যারা খুবই গরিব মানুষ, যারা এসসি এসটি ওবিসি, যারা অশিক্ষিত, যারা কাগজপত্র সম্পর্কে কিছুই বোঝে না, তারাই সমস্যায় পড়বে। কারণ ওদের তো প্রুভ করতে হবে। কেননা আধার কার্ড দিয়ে প্রুভ করা যাবে না যে আমি সিটিজেন, ভোটার কার্ড দিয়ে তো হবে না, কারণ ভোটার কার্ড তো তোমার একটা ভোট দেওয়ার রাইট আছে, কিন্তু তুমি যে আদৌ লিগ্যাল সিটিজেন না ইলিগ্যাল সিটিজেন সেটা প্রুভ করবে কী দিয়ে? তাহলে সমস্যাটা এখন এটা দাঁড়িয়ে গেছে যে এখন প্রুভ করবো কী দিয়ে আমরা যে আমরা দেশের লিগ্যাল সিটিজেন? যদি যদি বার্থ সার্টিফিকেট হয় তো বার্থ সার্টিফিকেট সবার কাছে ছিল না। এলা অনেক গল্প আছে, অত তো বলা যাবে না। আমরা যেটা মেন বুঝবো, যেহেতু আমরা আসামে এক করে পড়ছি, এটা বিশাল বড় ভাস্ট একটা কী বলবো ঘটনা, খুব শর্টকাটে বলা মুশকিল। আর এটা নিয়ে ডিবেট হচ্ছে, আপনারা ভালো করে জানেন। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে ভুল একটা মেসেজ আমাদের কাছে আছে। কি ভুল মেসেজ? যে 1971 শুধুমাত্র আসামের জন্য ছিল। আসাম অ্যাকর্ডে 1971 কাট অফ ডেট বলা হয়েছে যে এই যে টাইমটা হচ্ছে, এই টাইমের আগে যারা বাংলাদেশ থেকে এসে তাদেরকে প্রুভ করতে হবে তারা এসে বাংলাদেশ থেকে, তারা আগে এসছে, পরে আসেনি। পরে যেহেতু আসে তারা পাবে না। তারা এখানে এসে তারা জমি কিনেছে, জায়গা কিনেছে, তার প্রুফ তো লাগবে না। এসছে মানে তার কোনো প্রুফ আছে। তো সেটাই গোটা ইন্ডিয়ার ক্ষেত্রে যদি প্রযোজ্য করা এনআরসি, তাহলে আমাদের 1971 যে আমরা প্রুফ খুঁজতাম কিন্তু না। 1971 প্রুফ হচ্ছে আসামের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে 1970 প্রুফ বলা হয়নি। কিন্তু এখন যখন বলা হচ্ছে যে তাহলে কী প্রুফ হবে, তখন বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট। এখন বার্থ সার্টিফিকেট প্রুফ করতে গিয়ে মানুষের কাছে সমস্যা হয়ে গেছে যে আমরা কী করে প্রুফ করবো, কারণ আগে তো বার্থ সার্টিফিকেট তৈরি হতো না। তো এটা বিশাল একটা কী বলবো, বিশাল বড় ডিবেট একটা। এখনও কীভাবে না হবে সেটা বলা মুশকিল। হ্যাঁ, আমরা দেখবো নেক্সট আমাদের গভর্নমেন্ট কী করছে, কী প্রসেস তৈরি করছে, কী প্রসিডিউর তৈরি করছে, যে প্রসেসের মাধ্যমে লিগ্যাল ইলিগ্যাল সিটিজেনশিপের যে ছাঁকুনি দিয়ে বের করে যে প্রসেস, কী প্রসেস হবে, কী প্রভিশন হবে, আমরা দেখব। কিন্তু এটা ঠিক যে সমস্যায় পড়বে সাধারণ মানুষ, যারা গরিব মানুষ তারা কিন্তু সাধারণ সমস্যায় পড়বে। যারা বড়লোক মানুষ, অনেকে যারা বড়লোক মানুষ আছে, যারা শিক্ষিত, তারা সমস্যায় পড়ে গেছে। আসামে আমরা দেখতে পেয়েছি অনেক মানুষ প্রুভ করতে পারেনি আমার সিটিজেন। বিশেষ করে ফর্মার যে প্রেসিডেন্ট ছিল আমাদের, নামটা এর মধ্যে ভুলে যাচ্ছি, আপনারা তো জানেন। তো ফর্মার প্রেসিডেন্টের নাম নাই, আর্মিতে চাকরি করেছে তার নাম নাই, সে টিচার ছিল স্কুলে, হাই স্কুলের টিচার, তার নাম নাই এনআরসিতে। এগুলো প্রবলেম হয়েছে। শুধুমাত্র গরিবরাই ফাঁসবে তা না, বড় লোকগুলোর সমস্যা হয় প্রুভ করার। তো যাই হোক, মাথার টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমরা দেশের নাগরিক সবাই প্রুভ করার জন্য আমাদের যে বার্থ সার্টিফিকেট লাগবে এটা দিয়ে প্রুভ করতে হবে, কোনো মানে না। এমন প্রভিশন তৈরি করবে, হয়তো দেখা গেলো আমরা সবাই দেশের নাগরিকই আছি, খালি ভুল একটা আমাদের ধারণা তৈরি হয়ে গেছে। আর এটার দ্বারাই কিছু মানুষ পলিটিক্স করছে, রাজনীতি করছে। তো রাজনীতির জায়গায় আছে, কিন্তু আমাদের যে ট্রু যেটা মেসেজ কনস্টিটিউশন আমাদের কী বলছে, আদৌ সত্যিটা কী সেটা আমরা জানবো। তো আসাম অ্যাকর্ড এটা বিশাল বড় কী বলবো, বারবার রিপিট করছে, এটা বিশাল বড় ঘটনা। এই শর্টকাটে বলা খুব মুশকিল আছে।
খালি এটুকুই বলবো, আসামে করে 1971 যে কাট অফ ডেট বলা হয়েছে, সেটা কী জন্য বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়েছিল বলেই। লস অফ সিটিজেনশিপ লস, কী করে সিটিজেনশিপ চলে যাবে? আমরা সিটিজেনশিপ পেলাম, অনেকগুলো প্রসেস পেলাম, 5টা প্রসেসে আমরা সিটিজেনশিপ পাচ্ছি, কিন্তু কী এমন কাজ করে আমাদের সিটিজেনশিপ চলে যাবে? বলছে দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 ডেসক্রাইবস 3 ওয়েজ অফ লুজিং সিটিজেনশিপ। তিনভাবে আমাদের সিটিজেনশিপ চলে যাবে। কী করলে? বা রিনাউন্সিয়েশন, ইফ আ ডিক্লারেশন অফ রিনাউন্সিং ইন্ডিয়ান সিটিজেনশিপ ইজ মেড ডিউরিং ওয়ার। যুদ্ধের সময় যদি কেউ বলে যে আমি এই দেশের নাগরিক না, তাহলে অটোমেটিক তার কি সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে। বাই টার্মিনেশন, ইফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন ভলান্টারিলি অ্যাকোয়ার্স দ্য সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি। কোনো একজন ব্যক্তি, কোনো একজন ইন্ডিয়ান সিটিজেন যদি খুব ইচ্ছাকৃতভাবে কোনো দেশের নাগরিকত্ব অর্জন করে বা ওই দেশের নাগরিক হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে। বাই ডিপ্রাইভেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান উইথড্র সিটিজেনশিপ। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার আছে যে কোনো ব্যক্তিকে কী করতে পারে, তার সিটিজেনশিপ কেড়ে নিতে পারে। তো 3টা পদ্ধতি পেলাম, একটা হচ্ছে বাই রিনাউন্সিয়েশন, বাই টার্মিনেশন, বাই ডিপ্রাইভেশন। রিপিট করবেন, বা রিনাউন্সিয়েশন, বাই টার্মিনেশন, বাই ডিপ্রাইভেশন। এই 3টা পদ্ধতিতে কী হতে পারে, 1955 দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 3ভাবে আমাদের সিটিজেনশিপ যে কেড়ে নিবে। তো 3টার প্রক্রিয়া আছে। কোশ্চেন আসতে পারে যে কটা পদ্ধতিতে আমাদের সিটিজেনশিপ যায়, সেটা হলো 3টা। খুব সহজ কোশ্চেন, এখন খুব সহজ মনে হচ্ছে, এখন পড়লে সহজ মনে হবে। ওই সময় 1 2 3 4 ছিল, সমস্যায় পড়ে যাবেন। তো 3 পদ্ধতিতে আমাদের সিটিজেনশিপ কাটতে পারে বা সিটিজেনশিপ চলে যেতে পারে, রিনাউন্সিয়েশন, টার্মিনেশন আর ডিপ্রাইভেশন। আর ডিপ্রাইভেশন আরও বলছে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান উইথড্র সিটিজেনশিপ। আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমাদের সিটিজেনশিপ কেড়ে নিবে কী কাজ করলে? বলেছে ইফ দ্য সিটিজেন হ্যাজ শোন ডিসলয়ালটি টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। যদি দেশের সংবিধানের প্রতি আস্থা না রাখে, বিশ্বাস না রাখে, তাহলে কেড়ে নিবে। ইফ দ্য সিটিজেন হ্যাজ অবটেইনড দ্য সিটিজেনশিপ বাই ফ্রড, ও দেশের সিটিজেন হয়েছে বাই ফ্রডে সিটিজেন হয়েছে, ইলিগালি সে কী হয়েছে সিটিজেন হয়েছে, সেই জন্য গভর্নমেন্ট কী করতে পারে, সিটিজেনশিপ কেড়ে নিতে পারে। ইফ দ্য সিটিজেন হ্যাজ আনলফুলি ট্রেডেড অর কমিউনিকেট উইথ এনিমি ডিউরিং এ ওয়ার। যুদ্ধের সময় কোনো সিটিজেন যদি আনফুলি ট্রেড করে বা কমিউনিকেট করে, যুদ্ধের সময় সব কিছু ভালো থাকবে, গভর্নমেন্ট যেভাবে তোমাকে অর্ডার করবে সেই অর্ডার ফলো করতে হবে, নাহলে তোমার সিটিজেনশিপ চলে যাবে। তো আমাদের মাথায় রাখতে লাগবে, সিটিজেনশিপ যেমন আমরা পেয়েছি সেভাবে আমার সিটিজেনশিপ চলেও যাবে যদি আমরা এইসব কাজ করি। কনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধা না রাখি, কনস্টিটিউশনকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। ফ্রড বা ইলিগালি আমরা সিটিজেনশিপ অ্যাকোয়ার করবো না। তারপরে আনলফুলি ট্রেড করা যাবে না যুদ্ধের সময়। ইফ দ্য সিটিজেন হ্যাজ উইদিন 5 years আফটার রেজিস্ট্রেশন অফ ন্যাচারালাইজেশন বিন ইমপ্রিজেন্ট ইন এনি কান্ট্রি ফর 2 years। যদি কোনো ব্যক্তি ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার 5 বছরের মধ্যে অন্য কোনো কান্ট্রিতে 2 বছর ধরে সে জেলে বন্দি আছে, 1 বছর হলে চলবে না, 2 বছর ধরে এসে জেলে অন্য কোনো কান্ট্রিতে বন্দি আছে, সেরকম ব্যক্তির সিটিজেনশিপ কেড়ে নেওয়া হবে। যদি 5 বছরের মধ্যে হয়, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছে রেজিস্ট্রেশনের মাধ্যমে, আমি বললাম যে রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ পাওয়া আছে, তো রেজিস্ট্রেশন এবং ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ যদি কেউ পেয়ে থাকে এবং 5 বছরের মধ্যে সে যদি কোনো অন্য দেশে বন্দী হয়ে যায়, প্রেজেন্ট হয়ে যায় এবং সেখানে 2 বছর ধরে থাকে জেলে, তাহলে তারা সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে। ইফ দ্য সিটিজেন হ্যাজ বিন অর্ডিনারি রেসিডেন্ট আউট অফ ইন্ডিয়া ফর 7 years কন্টিনিউসলি, 7 বছর ধরে কন্টিনিউসলি অন্য কোনো কান্ট্রিতে বসবাস করছে, তাহলে অটোমেটিক তার কী হবে, সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে। এবার আসবো ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। ওভারসিজের ক্ষেত্রে কী বলেছে, ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বলতে কী বোঝায় আমরা জানবো। যে যারা বিদেশে থাকছে, ইন্ডিয়ান নাগরিক বিদেশে থাকছে, তাদের ক্ষেত্রে যে কিছু রুলস রেগুলেশন আছে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে। এ কমিটি হ্যাড অ্যাপয়েন্টেড ফর ওভারসিজ সিটিজেনশিপ আন্ডার দ্য চেয়ারম্যান অফ এল.এম. সিংভি ইন 2000 এল.এম. সিংভি চেয়ারম্যানশিপ একটা কমিটি তৈরি করা হয়েছিল ওভারসিজদের জন্য যারা বিদেশে থাকছে। দ্য কমিটি সাবমিটেড ইটস রিপোর্ট ইন জানুয়ারি 2002 রিকমেন্ডেড দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। 1955 সালে যে সিটিজেনশিপ অ্যাক্ট আমরা পেলাম, 2002 সালে এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়। 2002 সালে বলছি কেন, 2002 সালে কমিটিতে রিপোর্ট সাবমিট করে। আর এই কমিটি যে রিকমেন্ড করেছিল সেটা ডুয়াল গভর্নমেন্টের, অর্থাৎ যারা বাইরের কান্ট্রিতে আছে সেই কান্ট্রির সিটিজেনশিপ পাবে এবং ইন্ডিয়ান সিটিজেনশিপ তো আছেই, তো ইন্ডিয়ান সিটিজেনের পাশাপাশি বাইরের কান্ট্রিতে সিটিজেনশিপ পাবে, এটা রিকমেন্ড করেছিল। কার জন্যে? যারা হচ্ছে পার্সনস অফ দ্য ইন্ডিয়ান অরিজিন, PIO। তো
তা পিআইএসের জন্যে ডুয়াল সিটিজেনশিপ গ্র্যান্ট যেটা চেয়েছিল, সরি যেটা রেকমেন্ড করেছিল কে, দ্য কমিটি। কোন কমিটি? যে কমিটি এলিমেন্ট সিং চেয়ারম্যান ছিল, অর্থাৎ ওভারসিজ সিটিজেনশিপের ব্যাপারে। তা ওভারসিজ সিটিজেনশিপের ব্যাপারে যে কমিটি ছিল, কোশ্চেন এখানে কী আসবে মাথা রাখতে লাগবে। কোশ্চেন আসবে যে ওভারসিজ সিটিজেনশিপের উপরে যে একটা কমিটি তৈরি করা হচ্ছে, তার চেয়ারম্যান কে ছিল? এলএম সিংভি। বা এলএম সিংভি যে কমিটির চেয়ারম্যান ছিল, তো বলবো ওভারসিজ সিটিজেনশিপের যেটা কমিটি করা হয়েছিল তার চেয়ারম্যান ছিল, যা 2000 তৈরি করা হয়, এবং 2002 তার রেকমেন্ডেশন দেয়। কী রেকমেন্ডেশন দিয়েছিল? বলছে গ্র্যান্ট অফ ডুয়াল সিটিজেনশিপ দ্য পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন। পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিনদের ডুয়াল সিটিজেন গ্র্যান্টের জন্য একটা রেকমেন্ডেশন দিয়েছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যামেন্ডেড দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অ্যান্ড মেড প্রভিশনস অফ অ্যাকুইজিশন অফ ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। 1955 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিটিজেনশিপ অ্যাক্টটাকে অ্যামেন্ডমেন্ট করেছিল, এবং ওভারসিজ যারা সিটিজেন ছিল তাদের ক্ষেত্রে একটা প্রভিশন তৈরি করলো যে তারা কীভাবে সিটিজেনশিপ অ্যাকুইজিশন করতে পারবে, মানে কীভাবে সিটিজেনশিপ পাবে ওভারসিজ ইন্ডিয়ার ক্ষেত্রে একটা নতুন আইন তৈরি করলো। দ্য রাইটস এনজয়েড বাই ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ান কার্ড হোল্ডার। এবার তারা কী কী রাইট পাচ্ছে সে বিষয়ে পড়বো। হি শ্যাল নট ইন্টাইটেল টু দ্য রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। এখন ঘটনা হচ্ছে কী রাইট পাবে সেটা বড় কথা নয়, কী রাইট পাবে না। কী রাইট পাবে না সেটা বললে কী রাইট পাবে এটা পেয়ে যাবো। তো কী রাইট পাবে না সেটা দেখবো। হি শ্যাল নট ইন্টাইটেল টু দ্য রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। চাকরি, সরকারি চাকরি পাবে না কারা? তাদের কাছে ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেনশিপ কার্ড আছে, একটা কার্ড দেওয়া হয়েছে। যারা বিদেশে আছে তাদের কাছে একটা কার্ড দেওয়া হয়েছে, যারা আছে ইন ওভারসিজ সিটিজেন, সিটিজেন। হি শ্যাল নট বি এলিজিবল ফর ইলেকশন অ্যাজ ভাইস প্রেসিডেন্ট, জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। সে ভাইস প্রেসিডেন্ট, জাজেস অফ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং এইসব পোস্ট সে এইসব পোস্টে এলিজিবল না। সে কোনোদিনও প্রেসিডেন্ট হতে পারবে না, ভাইস প্রেসিডেন্ট হতে পারবে না। কারা? যারা হচ্ছে ওভারসিজ সিটিজেন। হি শ্যাল নট বি ইন্টাইটেল ফর রেজিস্ট্রেশন অ্যাজ ভোটার। সে ভোটার হতে পারবে না, তার কাছে কার্ড আছে, সে অন্য কান্ট্রির সিটিজেন হতে পারে, কোনো ব্যাপার না। সে অন্য কান্ট্রির সিটিজেন হতে পারে, কোনো ব্যাপার না, সে ইন্ডিয়ান সিটিজেন না, কিন্তু তার কাছে একটা কার্ড দেওয়া হয়েছে। কেন? যেহেতু সে অন্য কান্ট্রির সিটিজেন নিয়েছে। যদি অন্য কান্ট্রির সিটিজেনশিপ না হতো তাহলে সে কী পেতো? এখানকার সিটিজেনশিপ পেয়ে যেত। এটাকে বলছেন ওভার সিটিজেনশিপ। মানে অন্য কান্ট্রির সিটিজেন নিয়েছে, বাট আমাদের কান্ট্রিতে তারা একটা কী পেয়েছে? ওভার সিটিজেনশিপ কার্ড পেয়েছে। কেন পেয়েছে? এমনও হয় যে তার বাবা মা হয়তো আমাদের ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিল, ইন্ডিয়ান সিটিজেন ছিল, তার ছেলেমেয়েরা হয়তো বাইরে পড়াশোনার জন্য গেছে, বাইরে কাজের জন্য গেছে, তারা সেখানে গিয়ে নাগরিকত্ব পেয়ে গেছে। কিন্তু এইরকম ক্ষেত্রে ওইসব ছেলে মেয়েকে একটা কার্ড দেওয়া হয়, সেটা বলা হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার, অর্থাৎ যে কার্ডটা পায় ওসিআই কার্ড। হি শ্যাল নট বি এন্টাইটেল ফর রেজিস্ট্রেশন এজ ভোটার। সে ভোট দিতে পারবে না, কার্ড থাকলেও কিন্তু সে ভোট দিতে পারবে না। হি শ্যাল নট বি এলিজিবল ফর বিং আ মেম্বার অফ দ্য লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি। সে লোকসভা পার্লামেন্টের মেম্বার হতে পারে না। লোকসভা বা স্টেট অ্যাসেম্বলি, লোকসভা বলতে রাজ্যসভা, লোকসভা বললাম, শুধুমাত্র লোকসভা লিখেছি, লোকসভা রাজ্যসভা দুটোই হবে, ঠিক আছে। মানে পার্লামেন্টে সে মেম্বার হতে পারবে না। অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি তাদের বিধানসভা আছে, শুধু স্টেট অ্যাসেম্বলি আছে বা যা কাউন্সিল আছে সেটার। তো আজকে এটুকুই, আমরা অনেক পড়লাম। এরপরে আমরা নেক্সট যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটা নিয়ে আলোচনা করবো। আপনারা আপডেট থাকবেন, আমি রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।